Very good morning. Good morning, sir. Good morning, sir. Very good morning. আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? কোন অর্গান সিস্টেম নিয়ে আলোচনা করব? রিপ্রোডাক্টিভ সিস্টেম, তাই তো? মারাত্মক ইন্টারেস্টিং একটা টপিক। আমরা এই রিপ্রোডাক্টিভ সিস্টেমটাকে আমরা দুটো ভাগে পড়ব। আজকে একটা পার্ট পড়ব, আগামীকাল একটা পার্ট পড়ব, মানে নেক্সট দিন আমরা আরেকটা পার্ট পড়ব, ঠিক আছে? আমরা অডিও বাজে তোমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে ক্লিয়ার। সবাই শুনতে পাচ্ছ তো? চলো দেখো, প্রথম দিন আমরা যেটা করব, আমরা একটা রিপ্রোডাকশন সম্বন্ধে একটা ছোট করে আইডিয়া নেব। রিপ্রোডাক্টিভ ইভেন্টস এর মধ্যে কি কি স্টেপ থাকে সেগুলো একটু জানবো। তারপর আমরা সোজা চলে যাব মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে। আজকে এখানেই শেষ করে দেবো। আগামী দিন আমরা যেটা করবো সেটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। চলো তাহলে শুরু করা যাক। খুব ইন্টারেস্টিং একটা টপিক। আমি বিশ্বাস করি ইউ উইল এনজয় দ্য সেশন, আর তোমাদের পার্টিসিপেশন কিন্তু আমার ইকুয়ালি লাগবে। খালি আমি বলে গেলাম, তোমরা শুনে গেলে ওয়ান ওয়ে কমিউনিকেশন যেন না হয়, both way participation কিন্তু দরকার। ডান? Okay, sir. চলো দেখো, আমরা যখন পড়ছি হিউম্যানের রিপ্রোডাকশন নিয়ে, আমরা কি জানি যে হিউম্যানস আর সেক্সুয়ালি রিপ্রোডিউসিং। তার মানে কি, হিউম্যানসদের মধ্যে আমরা কি দেখতে পাই? সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখতে পাই। মানে আমরা যখন আগেকার দিনের গল্প পড়েছিলাম, আমরা কি জানতাম যে রাজা আর রানী দুজনে বাস করেন, তাদের বাচ্চা হচ্ছে না। রানীকে নিয়ে রাজা কোথায় আসলেন? কোন এক সাধু বাবার কাছে আসলেন। সাধু বাবা সেই রানীকে বললেন যে মা, তুমি চলো আমার কক্ষে। এবার মাকে নিয়ে কক্ষে চলে গেল। রাজাকে বললো যে আপনি কালকে এসে রানীকে নিয়ে যাবেন। এবার ওই কক্ষের মধ্যে কি করলো সাধু বাবা? রানীকে এক বাটি পায়েস দিল, পায়েস খেলো। এবার রানীকে বললো যে আপনি এই পায়েসটাকে ঘুমিয়ে পড়বেন, তারপরে আপনি আপনার বাড়ি চলে যাবেন, কালকে রাজা মশাই এসে আপনাকে নিয়ে চলে যাবে। এবং পরের মান্থে গিয়ে আপনি ফিল করবেন আপনার পিরিয়ড বন্ধ হয়ে গেছে এবং আপনার কক্ষে হয়তো সন্তান বা সন্ততি আসতে চলেছে। পায়েস খেলে যদি বাচ্চা হয়ে যায়, তাহলে আমাদের আজকে এই রিপ্রোডাকশন করার কোনো যুক্তি নেই, ঠিক আছে? মানে গল্পে কি হয় আমি জানি না, আমার তো বোধও নেই, আমার তো বুদ্ধিও নেই। এবার পায়েস খাওয়ার পরে কি হলো, রানী ঘুমিয়ে পড়লো, তারপরে কি হলো আমি অত কিছু জানি না, কিন্তু পায়েস খেলে বাচ্চা হয় না এইটুকুনি আমি বলতে পারি, ঠিক আছে? বাচ্চা হওয়ার জন্য কি দরকার? সেক্সুয়াল অ্যাক্টিভিটির দরকার। সেই জন্য আমরা কি বলছি? হিউম্যানস আর সেক্সুয়ালি রিপ্রোডিউসিং। Am I making myself clear to all of you? Yes, হ্যাঁ sir. স্যার। এবার মানুষ কি ডিম দেয় যে ডিম পেড়ে দিল ডিম ফুটে বাচ্চা হবে? তা তো হয় না। মানুষের শরীরের মধ্যেই বাচ্চাটা আস্তে আস্তে ডেভেলপ করে, তাই তো? সেই জন্য এটাকে কি বলে? হিউম্যানস আর ভিভিপ্যারাস। হিউম্যানস আর ভিভিপ্যারাস। আমি লিখে দিচ্ছি ভিভিপ্যারাস। আমি একটু বড় বড় করে লিখছি যাতে তোমরা দেখতে পাও। ভিভিপ্যারাস কথার মানে কি? ভিভিপ্যারাস কথার মানে হচ্ছে বাচ্চাটা কোথায় জন্মায়? মাতৃগর্ভের মধ্যে সে আস্তে আস্তে বড় হচ্ছে এবং মানুষটা যখন তাকে জন্ম দিচ্ছে সে বাচ্চা হিসেবে জন্ম দিচ্ছে। এমন না যে ডিম দিল ডিম ফেটে বাচ্চা হয়ে গেল, ঠিক আছে? জুলজিতে ভিভিপ্যারাস কথার মানে হচ্ছে বাচ্চাটার কোথায় ডেভেলপমেন্ট হচ্ছে? মানুষের শরীরের মধ্যে হচ্ছে, মাতৃগর্ভের মধ্যে হচ্ছে। বোঝাতে পারলাম? হ্যাঁ, স্যার। হ্যাঁ স্যার। তাহলে দুটো পয়েন্ট আমি কি বললাম? হিউম্যানস আর সেক্সুয়ালি রিপ্রোডিউসিং, আর দ্বিতীয় পয়েন্ট আমি কি বললাম? হিউম্যানস আর ভিভিপ্যারাস, ঠিক আছে? এবার আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রিপ্রোডাক্টিভ ইভেন্টস। রিপ্রোডাক্টিভ ইভেন্টস এর মধ্যে কি কি আসে? দেখো, রিপ্রোডাক্টিভ ইভেন্ট সম্ভব কখন? যখন মানুষ তার পিউবার্টিতে পৌঁছায়। মানুষ বলতে পুরুষ এবং মহিলা। পুরুষ যখন তার পিউবার্টিতে পৌঁছাচ্ছে, মহিলা যখন তার পিউবার্টিতে পৌঁছাচ্ছে, ঠিক আছে, তখন তাদের রিপ্রোডাক্টিভ ইভেন্টস হওয়া পসিবল। পিউবার্টির আগে সেটা পসিবল না। পিউবার্টি মানে কিসে পৌঁছাচ্ছে? তারা যখন সেক্সুয়ালি ম্যাচিওর হচ্ছে, ঠিক আছে? Okay, sir. এই যে পুরুষ বা মহিলা যে সেক্সুয়ালি ম্যাচিওর হয়, কারা আগে সেক্সুয়ালি ম্যাচিওর হয়? ছেলেরা না মহিলারা? মানে পুরুষরা না মহিলারা? কারা আগে ম্যাচিওর হয়? মহিলারা। ভেরি গুড। মানে পুরুষদের থেকে 2 বছর আগে হলো তারা আগে ম্যাচিওর হবে, ঠিক আছে? মানে এই যে পিউবার্টির এজ আমরা যদি দেখি যে কত বছরে গিয়ে একটা বয় একটা পিউবার্টিতে পৌঁছায়, কত বছরে গিয়ে একটা গার্ল পিউবার্টিতে পৌঁছায়। বয়েজদের ক্ষেত্রে সেই বয়সটা হচ্ছে 12 থেকে 16 বছর। বয়েজদের ক্ষেত্রে কত? 12 to 16 ইয়ার্স, ঠিক আছে? কিন্তু গার্লসদের ক্ষেত্রে আরো 2 বছর কমিয়ে দাও, 10 থেকে 14 বছর। বোঝাতে পারলাম? হ্যাঁ, স্যার। বয়েজদের ক্ষেত্রে 12 to 16 ইয়ার্স, গার্লসদের ক্ষেত্রে 10 to 14 ইয়ার্স। তার মানে একটা পুরুষের থেকে 2 বছর আগে একটা মহিলা বেশি ম্যাচিওর হয়ে যায়, সে আগে পিউবার্টিতে পৌঁছায়, ঠিক আছে? হ্যাঁ, স্যার। এবার এই পিউবার্টিতে পৌঁছানোর পরে আমরা কি দেখবো? মানে রিপ্রোডাক্টিভ ইভেন্টস গুলো আমরা দেখতে পাবো। এবার রিপ্রোডাক্টিভ ইভেন্টস এর মধ্যে কি কি পড়ে?
প্রথম যেটা পড়ে সেটা হচ্ছে ফর্মেশন অফ গ্যামেটস। গ্যামেট তৈরি হয় পুরুষের শরীরে পুরুষের গ্যামেট তৈরি হয়, মহিলার শরীরে মহিলাদের গ্যামেট তৈরি হয়। মেল গ্যামেট কি আমরা জানি স্পার্ম, আর ফিমেল গ্যামেট কি ওভাম বা ওসাইট। তাহলে প্রথম যে ধাপ রিপ্রোডাক্টিভ ইভেন্টের সেটা হচ্ছে ফর্মেশন অফ গ্যামেটস। লিখে দেবো রিপ্রোডাক্টিভ ইভেন্টসের প্রথম ধাপ হচ্ছে ফর্মেশন অফ গ্যামেটস। পুরুষদের ক্ষেত্রে গ্যামেটস কোনগুলোকে বলা হয়? স্পার্মকে বলা হয়। মহিলাদের ক্ষেত্রে গ্যামেট কোনটাকে বলা হয়? ওভাম বা ওসাইটকে বলা হয়, তাই তো? এই যে গ্যামেট যে তৈরি হওয়ার পদ্ধতি এটাকে বলে গ্যামেটোজেনেসিস। এটাকে কি বলা হয়? গ্যামেটোজেনেসিস। এই যে জেনেসিস কথাটা বললাম, জেনেসিস কথার মানে হচ্ছে দ্য প্রসেস অফ প্রোডাকশন, তৈরি হওয়ার যে পদ্ধতি। কি তৈরি হওয়ার পদ্ধতি? গ্যামেট তৈরি হওয়ার পদ্ধতি। তাই এটাকে কি বলা হচ্ছে? গ্যামেটোজেনেসিস। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, পুরুষের শরীরে যখন স্পার্ম তৈরি হচ্ছে তাহলে স্পার্ম তৈরি হওয়ার পদ্ধতিকে কি বলা হবে? স্পার্মাটোজেনেসিস। আর মহিলার শরীরে যখন ওসাইট তৈরি হচ্ছে ওটাকে কি বলা হবে? ওজেনেসিস। তার মানে স্পার্মাটোজেনেসিস এবং ওজেনেসিস এই দুটোই হচ্ছে গ্যামেটোজেনেসিস। এই দুটোকে কি বলা হয়? গ্যামেটোজেনেসিস। অর্থাৎ স্পার্ম এবং ওসাইট বা ওভাম যাই বলি এগুলো কি? এগুলো হচ্ছে গ্যামেটস। স্পার্ম হচ্ছে মেল গ্যামেট, ওসাইট বা ওভাম হচ্ছে ফিমেল গ্যামেট। ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। তাহলে এতক্ষণের আলোচনায় আমরা একটা জিনিস কি বুঝলাম? যে রিপ্রোডাক্টিভ ইভেন্টস এর প্রথম ধাপ, প্রথম পর্যায়, প্রথম স্টেপ কি? ফর্মেশন অফ গ্যামেটস। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার গ্যামেট তৈরি হলেই তো হবে না, এই গ্যামেটটাকে ট্রান্সফার করতে হবে, পুরুষকে মহিলার শরীরে ট্রান্সফার করতে হবে, তাই তো? এই যে ট্রান্সফার করার যে পদ্ধতি, যে পদ্ধতিতে একজন পুরুষ মহিলার জেনিটাল ট্র্যাক্টের মধ্যে সিমেন্টকে ঢেলে দেয় সেই পদ্ধতিটাকে বলা হয় ইনসেমিনেশন। তাহলে দ্বিতীয় স্টেপ কি হবে? ইনসেমিনেশন। দ্বিতীয় স্টেপ হচ্ছে ইনসেমিনেশন। ঠিক আছে? ফর্মেশন অফ গ্যামেটস, গ্যামেটোজেনেসিসটা মুছলাম কেন? গ্যামেটোজেনেসিস, গ্যামেটোজেনেসিস। আর দ্বিতীয় পদ্ধতি কি বললাম? ইনসেমিনেশন। ইনসেমিনেশন মানে কি? সিমেন্টকে ইন করে দিল। কোথায় ইন করে দিল? জেনিটাল ট্র্যাক্টের মধ্যে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বুঝতে। তাহলে তোমাকে যদি কেউ বলে ইনসেমিনেশন বলতে কি বোঝো, তুমি কি বলবে? হোয়াট ডু ইউ মিন বাই ইনসেমিনেশন? ট্রান্সফার অফ সিমেন্ট, ট্রান্সফার অফ সিমেন্ট ইনটু দ্য ফিমেল জেনিটাল ট্র্যাক্ট, তাই তো? হ্যাঁ স্যার। মজা করে বলতে গেলে সিমেন্টকে ইন করে দেওয়া হলো কোথায়? ফিমেল জেনিটাল ট্র্যাক্টের মধ্যে উইথ ফুল ইমোশন। সেই জন্য ইনসেমিনেশন, উইথ ফুল ইমোশন। ইমোশন তো রয়েছে, বাবা খুব মজা লাগছে। ক্লিয়ার? আর জীবনে ভুলবে না? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে ফিমেল জেনিটাল ট্র্যাক্ট বলতে অ্যাকচুয়ালি সিমেন্টটাকে কোথায় ঢেলে দেওয়া হয়? কোন জায়গায়? মহিলার কোন, মানে ফিমেল জেনিটাল ট্র্যাক্টের কোন অংশে ঢেলে দেওয়া হয় বলতে পারবে? ভাজাইনা। কোথায় ঢেলে দেওয়া হয়? ভাজাইনা। ভাজাইনা জিনিসটা কি? আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়ার সময় ডিটেইলসে পড়বো। এখন একটা কনসেপ্টের জন্য জিজ্ঞেস করছি, হোয়াট ইজ ভাজাইনা? সেক্সুয়াল পার্ট অফ ফিমেল। সেটা মানে আরো স্পেসিফিক বলতে গেলে ভাজাইনা দিয়ে কি বাচ্চা বেরোয়? যখন নর্মাল ডেলিভারি হয় ভাজাইনা দিয়ে বেরোয় তো? হ্যাঁ স্যার। বেরোয়। আর পুরুষ তার পেনিসটাকে কোথায় ইনসার্ট করে সিমেন্ট ঢালার জন্য? ভাজাইনার মধ্যে, তাই তো? তাহলে ভাজাইনাকে আমরা কি বলতে পারি? পুরুষের কর্মস্থান আর বাচ্চার জন্মস্থান। হ্যাঁ বুঝতে পারি কিনা? মানে এইসব ডেফিনেশন দিতে যাও না কাউকে, লোকে ধরে মারবে। আমি বোঝানোর জন্য বোঝাচ্ছি। ভাজাইনা হচ্ছে পুরুষের কর্মস্থান আর বাচ্চার জন্মস্থান। ঠিক আছে? এখানে কি হচ্ছে? ইনসেমিনেশন হচ্ছে, মানে ট্রান্সফার অফ সিমেন্ট ইনটু দ্য ফিমেল জেনিটাল ট্র্যাক্ট। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার সিমেন্ট তো ঢেলে দেওয়া হলো। এবার কি হবে? সিমেন্টের মধ্যে কি থাকে? স্পার্ম থাকে। এই স্পার্মটা গিয়ে কোথায় গিয়ে মিশবে? ওভামের সঙ্গে গিয়ে মিশবে, মানে গ্যামেটের ফিউশন হবে। হবে তো? আমরা জানি আমরা যদি ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম আঁকি জিনিসটা কেমন হয়? তার দুদিকে দুখানা ওভারি থাকে। এটা কি আঁকছি? ফ্যালোপিয়ান টিউব, তাই তো? এটা ইউটেরাস, এখানটা সার্ভিক্স, এটা ভাজাইনা। এরকম টাইপের হয় তো?
হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে কি লাল দিয়ে? না স্যার, কালো দিয়ে করুন। কালো দিয়ে করবো। এই দুদিকে দুখানা ওভারি থাকে, ঠিক আছে? এটা আমি কি আঁকলাম? ফ্যালোপিয়ান টিউব। এবার দুদিকে দুখানা ফ্যালোপিয়ান টিউব থাকছে। এটা আমি কি আঁকছি? ইউটেরাস। এটা কি সার্ভিক্স, এটা ভ্যাজাইনা। এই ভ্যাজাইনার মধ্যে পুরুষ কি করলো? সিমেন্টকে ঢেলে দিল। এবার এই সিমেন্টের মধ্যে যে স্পার্ম যেগুলো রয়েছে সেগুলো কোথায় ফ্লো করবে? টুয়ার্ডস ফ্যালোপিয়ান টিউব। ফ্যালোপিয়ান টিউবের দিকে আসবে। আর ওভারি কি ছাড়বে? ওভাম ছাড়বে। এই ওভামটাও ফ্যালোপিয়ান টিউবের মধ্যে ঢুকবে। এই ফ্যালোপিয়ান টিউবের যে চওড়া যে জায়গাটা, এই যে চওড়া জায়গা দেখতে পাচ্ছিস, যে সবথেকে ওয়াইডার যে পার্টটা, এটাকে বলে অ্যাম্পিউলা। এটাকে বলে অ্যাম্পিউলা। এই অ্যাম্পিউলাতে এসে স্পার্ম আর ওভামের মিলন হবে, ঠিক আছে? মানে গ্যামেটস এর ফিউশন হবে, দেয়ার উইল বি ফিউশন অফ গ্যামেটস। এটাকে বলা হয় ফার্টিলাইজেশন। তাহলে 3 নম্বর ধাপ কি? ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন মানে ফিউশন অফ গ্যামেটস। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে 3 নম্বর ধাপ আমরা বুঝে গেলাম যে ফার্টিলাইজেশন হচ্ছে। এবার ফার্টিলাইজেশন যখন হলো, স্পার্মের সঙ্গে ওভামের মিলন হলো, তাহলে এবার আস্তে আস্তে কি ডেভেলপ হবে? বাচ্চাটা তৈরি হবে, তাই তো? বাচ্চা তৈরি হওয়ার যে প্রথম ধাপ, প্রথমে যখন স্পার্ম আর ওভামের সাথে মিললো, প্রথম কি তৈরি হলো? একখানা সেল তৈরি হলো, একটা কোষ তৈরি হলো, যেটাকে বলা হয় জাইগোট। তাহলে 4 নম্বর ধাপ কি? ফর্মেশন অফ জাইগোট। ফর্মেশন অফ জাইগোট, ঠিক আছে? জাইগোটটা কি? জাইগোট হচ্ছে একটাই সেল, একটা সিঙ্গেল সেল, একটাই কোষ তৈরি হলো। তারপরে এই জাইগোট ডেভেলপ করে আরো কোন কোন ধাপে যাবে আমরা পরে আলোচনা করছি। এই অবধি আমরা বুঝলাম। 3 নম্বরটা একবার বলুন। 3 নম্বর হচ্ছে ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন মানে স্পার্ম আর ওভামের মিলন, ঠিক আছে? হ্যাঁ স্যার। পুরুষ স্পার্ম ঢেলে দিল, ঢেলে দেওয়ার পরে স্পার্ম এবার ওভামের দিকে দৌড়াচ্ছে। প্রত্যেকটা স্পার্ম দৌড়াচ্ছে, তার মধ্যে প্রচুর স্পার্ম ঢালে তো পুরুষ, তার মধ্যে যেটা সবথেকে এফেক্টিভ স্পার্ম, সেই গিয়ে মাত্র একটা ওভামের সাথে মিশবে। কেন? এখানে কটা ওভাম বেরোবে? একটাই ওভাম বেরোবে। দেখো, বায়োলজি সেম। পুরুষ আর মহিলার ক্ষেত্রে যে কেমিস্ট্রি বলো, বায়োলজি বলো, সব সেম। কলেজে কি হয়? একটা মহিলা, তার পেছনে 10টা ছেলে যাচ্ছে। তার মধ্যে যে সবথেকে এফেক্টিভ, সবথেকে বড় লোকের ছেলে, সবথেকে হ্যান্ডসাম, যার 2 হুইলার আছে, বাকি ছেলেরা সাইকেল নিয়ে আসছে, কে কনভিন্স করতে পারবে এই মহিলাকে? সবথেকে এফেক্টিভ যে, ঠিক আছে? সেরকম স্পার্ম, অসংখ্য স্পার্ম দৌড়াচ্ছে, তার মধ্যে যেটা সবথেকে এফেক্টিভ, সে গিয়ে ফিউশন করবে কার সাথে? তার ফিউশন কার সাথে হবে? ওভামের সাথে হবে। বোঝাতে পারলাম? ক্লিয়ার? সবকটা স্পার্ম ছুটছে, স্পার্মরা গান গাইছে, মিলন হবে কত দিনে। এবার তার মধ্যে মিলন কার হলো? সবথেকে এফেক্টিভ স্পার্মের গিয়ে মিলন হয়ে গেল ওভামের সাথে। ক্লিয়ার? এই যে মিলন হওয়ার যে পদ্ধতি, এই যে ফিউশন অফ গ্যামেটস হলো, এটাকে বলা হয় ফার্টিলাইজেশন, ঠিক আছে? আচ্ছা, এবার ফার্টিলাইজেশন হওয়ার পরে কি হবে? মিলন তো হয়ে গেল, প্রথমে একটা সিঙ্গেল সেল তৈরি হবে, সেটাকে কি বলা হয়? জাইগোট। বোঝাতে পারলাম? জাইগোট একটা সিঙ্গেল সেল। এবার এই জাইগোটটা ডেভেলপ করে কি তৈরি করবে? পরের ধাপ কি হবে? মরুলা। জাইগোটের পরের ধাপ কি? মরুলা। ক্লিয়ার? আচ্ছা, এই যে মরুলাটা হয় কেমন জানো? মরুলাটা একটা সলিড মাস, একটা কম্প্যাক্ট বল হয়, কিছু কোষের কম্প্যাক্ট বল। মানে মরুলাটা এই টাইপের হয়, অনেকগুলো কোষ এরকম করে একসাথে জুড়ে একটা কম্প্যাক্ট মাস তৈরি করেছে। বোঝা যাচ্ছে ছবিটা? একটা বোঝা যাচ্ছে। 16 থেকে 32 খানা কোষ এরকম জুড়ে, 16 to 32 সেলস এরকম জুড়ে কি তৈরি করেছে? একটা কম্প্যাক্ট বল তৈরি করেছে, একটা সলিড মাস তৈরি করেছে, যেটাকে বলা হচ্ছে মরুলা। বোঝাতে পারলাম? আচ্ছা, এই যে এক একটা কোষ, এই এক একটা কোষকে কি বলা হয়? ব্লাস্টোমেয়ার। কি বলা হয়? ব্লাস্টোমেয়ার। ঠিক আছে? তার মানে কটা ব্লাস্টোমেয়ার দিয়ে মরুলা তৈরি হয়? 16 থেকে 32টা। 16 থেকে 32টা। ক্লিয়ার? স্যার হ্যাঁ স্যার, জাইগোট থেকেই ধীরে ধীরে তৈরি হচ্ছে। বুঝতে পারছি না, শুনতে পেলাম না কথা। ওটা স্যার, ওটা জাইগোট থেকেই ধীরে ধীরে বড় হচ্ছে। জাইগোট থেকেই বড় হচ্ছে। প্রথমে তো একটা সেল তৈরি হবে। এবার হিউম্যান কি? হিউম্যান তো মাল্টি সেলুলার অর্গানিজম, একটা কোষে পড়ে থাকলে তো হবে না, তাই তো? তার সেল ডিভিশন দরকার। এবার তার কোষ আরো বাড়তে লাগছে। তাহলে এই জাইগোটের পরের ধাপ আমরা কি দেখছি? মরুলা হলো, যেখানে 16 থেকে 32টা কোষ জুড়ে একটা আমরা
এরকম কম্প্যাক্ট বল পেলাম, একটা সলিড মাস পেলাম। এই যে কোষগুলো যেগুলো এই মরুলা তৈরি করে সেই কোষগুলোকে কি বলে? ব্লাস্টোমিয়ার। সো হাউ মেনি ব্লাস্টোমিয়ারস আর দেয়ার in forming morula? 16 to 32. Am I making myself clear? হ্যাঁ স্যার আচ্ছা, এবার এই যে মরুলা যেটা তৈরি হলো, এটা তৈরিটা কোথায় হলো? ফ্যালোপিয়ান টিউবের মধ্যে তৈরি হলো মহিলাদের। এবার সেটা গড়াতে গড়াতে কোথায় ঢুকবে? ইউটেরাসের মধ্যে প্রবেশ করবে। বোঝাতে পারলাম? কারণ বাচ্চাকে ধারণ কোথায় হবে? ইউটেরাসের মধ্যে হবে মহিলাদের, তাই তো? এবার ইউটেরাসের মধ্যে যখন প্রবেশ করলো, এই মরুলা কিন্তু ইউটেরাসের মধ্যে কি অ্যাটাচ হলো না, তার ইমপ্ল্যান্টেশন কিন্তু হলো না। এটা দেখবো আরো ডেভেলপ হবে, তারপরে অ্যাটাচমেন্ট হবে। বোঝাতে পারলাম? ইউটেরাসের মধ্যে প্রবেশ করলো, ফ্যালোপিয়ান টিউব থেকে ইউটেরাসের মধ্যে প্রবেশ করলো, কিন্তু অ্যাটাচমেন্টটা এখনো হলো না। তাহলে মরুলার পরের ধাপ কি হবে? মরুলার পরের ধাপ হচ্ছে ব্লাস্টুলা। মরুলার পরের ধাপ হচ্ছে ব্লাস্টুলা। বোঝাতে পারলাম? তার মানে কি মরুলা থেকে আরেকটু ডেভেলপড স্টেজ হচ্ছে ব্লাস্টুলা, তাই তো? হ্যাঁ স্যার। এই ব্লাস্টুলাটা কেমন হবে? এটা একটা হলো স্ফিয়ার হয়ে যাবে। স্ফিয়ার মানে কি? স্ফিয়ার মানে হচ্ছে বলের মতো জিনিস, যার ভেতরটা ফাঁপা। হলো স্ফিয়ার। স্ফিয়ার মানে বল, তার ভেতরটা ফাঁপা, তাই হচ্ছে হলো স্ফিয়ার। তাহলে ব্লাস্টুলাটা কেমন হবে জিনিসটা? ভেতরে একটা ফাঁপা জায়গা, আর বাইরে কি রয়েছে? বাইরে ব্লাস্টোমিয়ার গুলো রয়েছে। বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। আউটসাইডে থাকবে ব্লাস্টোমিয়ার্স, ঠিক আছে? আর ভেতরটা কেমন? ভেতরটা একটা হলো ক্যাভিটি রয়েছে। দেখো তো ছবিটা থেকে বোঝা যাচ্ছে কিনা? ছবিটা থেকে বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। এই যে ক্যাভিটি, এটা হচ্ছে একটা ফ্লুইড ফিল্ড ক্যাভিটি। এটাকে বলা হয় ব্লাস্টোসিল। এটাকে কি বলা হয়? ব্লাস্টোসিল। ব্লাস্টোসিল, ঠিক আছে? ব্লাস্টোসিল মানে হচ্ছে ফ্লুইড ফিল্ড ক্যাভিটি, যেটা ব্লাস্টুলার মধ্যে পেলাম। এই অবধি বোঝাতে পারলাম? মানে বাইরের দিকে হচ্ছে ব্লাস্টোমিয়ার্স, আর ভেতরের যে ক্যাভিটিটা ফ্লুইড ফিল্ড ক্যাভিটি, সেটাকে কি বলা হচ্ছে? ব্লাস্টোসিল। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, এই ব্লাস্টুলা ফর্মেও কিন্তু ইমপ্ল্যান্টেশন হবে না, এটা আরেকটু ডেভেলপ হবে, তারপরে ইমপ্ল্যান্টেশন হবে ইউটেরাসে। বোঝাতে পারছি? হ্যাঁ স্যার এখনো ইমপ্ল্যান্টেশন হয়নি। ব্লাস্টুলার পরের ধাপ আমরা কি দেখব? ব্লাস্টোসিস্ট। এটা হচ্ছে ব্লাস্টোসিস্ট। ব্লাস্টোসিস্ট, এই যে ব্লাস্টোসিস্ট যখন তৈরি হয়ে গেল, এই ব্লাস্টোসিস্ট ফর্মে আমরা দেখব এই ব্লাস্টোসিস্টের ইমপ্ল্যান্টেশন ইউটেরাসের সঙ্গে হয়ে গেল, মানে ইউটেরাইন ওয়ালে গিয়ে ও আটকে ফেললো নিজেকে। ঠিক আছে? ইউটেরাসের একদম ভেতর দিকের যে লাইনিং, সেটাকে কি বলে? এন্ডোমেট্রিয়াম। আমরা এটা জানি। এন্ডোমেট্রিয়ামের মধ্যে গিয়ে অ্যাটাচ হয়ে গেল কোন ফর্মটা? ব্লাস্টোসিস্ট ফর্মটা। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার যখন ব্লাস্টুলা থেকে ব্লাস্টোসিস্ট তৈরি হলো, এই ব্লাস্টোসিস্টটা কেমন হয়? ব্লাস্টোসিস্টটা এরকম টাইপের হয়। এই যে ভেতর দিকে আমরা যে ব্লাস্টোসিল যেটা দেখতে পাচ্ছিলাম, ঠিক আছে, এটা ফ্লুইড ফিল্ড ক্যাভিটি, এর মধ্যে আমরা দেখবো কিছু ইনার সেল মাস তৈরি হয়ে গেছে। বোঝাতে পারছি? এর মধ্যে কিছু ইনার সেল মাস তৈরি হয়ে গেছে, যেটা ব্লাস্টুলায় ছিল না। ঠিক আছে? এই যে ইনার সেল মাস যেটা তৈরি হলো, এটাকে কি বলা হয় জানেন? এটাকে বলা হয় এমব্রায়োব্লাস্ট। এটাকে বলা হয় এমব্রায়োব্লাস্ট। নাম থেকেই বুঝতে পারছি এমব্রায়োব্লাস্ট, তার মানে এটাই ডেভেলপ করে আলটিমেটলি কি তৈরি হবে? এমব্রায়ো তৈরি হবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। এই জায়গাটা কি? এই ফ্লুইড ফিল্ড ক্যাভিটিটা ব্লাস্টোসিল তো? ব্লাস্টোসিল তো? হ্যাঁ স্যার। ব্লাস্টোসিল। এখানে আমরা কি দেখছি? এখানে আমরা এমব্রায়োব্লাস্ট তৈরি হয়ে যেতে দেখছি, অর্থাৎ ইনার সেল মাস তৈরি হয়ে যেতে দেখছি। এই যে এমব্রায়োব্লাস্ট, এটাই আলটিমেটলি এমব্রায়ো তৈরি করবে। আর এই যে ফর্মটা, এই ফর্মটাকে কি বলে? ব্লাস্টোসিস্ট। এই ব্লাস্টোসিস্ট ফর্মে আমরা দেখব এটার কি হয়ে গেল? ইউটেরাসের সঙ্গে তার অ্যাটাচমেন্ট হয়ে গেল, যেটাকে বলা হয় ইমপ্ল্যান্টেশন। বোঝাতে পারলাম? হ্যাঁ এই ছবিটা আমাদের কাছে ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। তাহলে ফর্মেশন অফ জাইগোটের পরের স্টেপ আমরা কি দেখব? রিপ্রোডাক্টিভ ইভেন্টস এর ইমপ্ল্যান্টেশন। ঠিক আছে? তাহলে আমি এটা বুঝি। হ্যাঁ হ্যাঁ স্যার স্যার। চলো 5 নম্বর স্টেপ। 5 নম্বর স্টেপ। ভেরি গুড। রিপ্রোডাক্টিভ ইভেন্টস এর 5 নম্বর স্টেপ কি বললাম? ইমপ্ল্যান্টেশন। ইমপ্ল্যান্টেশন অর্থাৎ যেখানে ব্লাস্টোসিস্টের ইমপ্ল্যান্টেশন হয়ে গেছে ইউটেরাইন ওয়ালের সঙ্গে, ব্লাস্টোসিস্টের অ্যাটাচমেন্ট হয়ে গেছে ইউটেরাইন ওয়ালের সঙ্গে। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে ইমপ্ল্যান্টেশনের পরে কি হবে? এমব্রায়োটা আস্তে আস্তে ডেভেলপ করবে মাতৃগর্ভে, তাই তো? হ্যাঁ স্যার। এই যে
তার জন্মানোর আগের মুহূর্ত অবধি মাতৃগর্ভে যে এমব্রায়োটা ডেভেলপ করছে আস্তে আস্তে, এটাকে বলা হয় জেস্টেশন। এটাকে কি বলা হয়? 6 নম্বর স্টেপ, এটাকে বলা হয় জেস্টেশন। জেস্টেশন বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। ডেভেলপমেন্ট অফ এমব্রায়ো টিল বার্থ, বার্থের আগে অবধি মাতৃগর্ভে এমব্রায়োটার ডেভেলপমেন্ট হচ্ছে। এই জন্যই তো আমরা বলেছি যে হিউম্যানস আর ভিভিপ্যারাস, তাই তো? কারণ মাতৃগর্ভের মধ্যেই তার সে আস্তে আস্তে ওই এমব্রায়োটা ডেভেলপ হতে লাগছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার ডেভেলপমেন্ট তো হয়ে গেল, জন্মের আগে অবধি তার ডেভেলপমেন্ট মাতৃগর্ভের মধ্যে হয়ে গেল। এরপরে একদম লাস্ট ধাপ কি হবে? 6 নম্বর ধাপ কি হবে? এই 7 নম্বর ধাপ কি হবে? ডেলিভারি। ভেরি গুড, বলো, ঠিক বলছো, একদম বলো। ডেলিভারি। ডেলিভারি, ডেলিভারি হয়ে যাবে, ডেলিভারি অফ দ্য বেবি। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি পার্চুরেশন। এটাকে আমরা বলি পার্চুরেশন। স্যার বলছি 6 নম্বর ধাপটা একবার বলবেন স্যার, আমি বেরিয়ে গেছিলাম, বুঝতে পারছি। নেটওয়ার্ক ইস্যুর জন্য তুমি বেরিয়ে গেছিলে। আচ্ছা, 6 নম্বর ধাপটা হচ্ছে জেস্টেশন। জেস্টেশন মানে কি? এই যে এমব্রায়োটা যেটা তৈরি হলো, এবার তো এমব্রায়োটা তো আস্তে আস্তে ডেভেলপ হবে। এমব্রায়ো আকারেই তো ওটা ডেলিভারি হয়ে যায় না, ওটা আস্তে আস্তে ডেভেলপ হবে, তাই তো? একটা বাচ্চা তৈরি হবে, তারপরে তার ডেলিভারি হবে। এই যে এমব্রায়োটা যে ডেভেলপমেন্ট হচ্ছে মাতৃগর্ভের মধ্যে, ওই ফেজটাকে বলা হয় জেস্টেশন। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে যখন ও এতটাই ডেভেলপ হয়ে গেল যে এবার সেটাকে বের করে দেওয়া যেতে পারে মাতৃগর্ভ থেকে, এবার সে ওই ফিমেল জেনিটাল ট্র্যাক্ট দিয়ে বেরিয়ে আসবে। এই যে বেরিয়ে আসার পদ্ধতি, অর্থাৎ ডেলিভারি অফ দ্য বেবি, ওটাকে কি বলে? পার্চুরেশন। বুঝতে পারলাম? একদম। হ্যাঁ তাহলে এই যে এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম রিপ্রোডাক্টিভ ইভেন্টস এর, দিস আর রিপ্রোডাক্টিভ ইভেন্টস, রিপ্রোডাক্টিভ ইভেন্টস। এই রিপ্রোডাক্টিভ ইভেন্টস এর যে 7খানা স্টেপ আমরা বুঝলাম, কি কি 7খানা স্টেপ বুঝলাম? প্রথমটা কি? গ্যামেটোজেনেসিস, মানে গ্যামেটস তৈরি হবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। সেকেন্ড স্টেপ কি বুঝলাম? ইনসেমিনেশন, মানে সিমেনকে ঢেলে দেওয়া হবে কোথায়? ফিমেল জেনিটাল ট্র্যাক্টের মধ্যে। ঠিক আছে? হ্যাঁ স্যার। তারপরে ধাপ কি বুঝলাম? ফার্টিলাইজেশন, Fertilization. অর্থাৎ মেল গ্যামেট আর ফিমেল গ্যামেটের ফিউশন। বুঝলাম? হ্যাঁ স্যার। তারপরে কি তৈরি হবে? যখন ফিউশন হয়ে গেল, তারপরে ধাপ হচ্ছে ফর্মেশন অফ জাইগোট। প্রথম যে একখানা কোষ তৈরি হবে, সিঙ্গেল সেল তৈরি হবে, সেটাকে বলা হয় জাইগোট, তাই তো? হ্যাঁ স্যার। এবার জাইগোটের আস্তে আস্তে ডেভেলপমেন্ট হতে 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 সেটা একটা সময় গিয়ে ব্লাস্টোসিস্ট আকারে পৌঁছাবে। এবার এই ব্লাস্টোসিস্টের কি হবে? ইমপ্ল্যান্টেশন হয়ে যাবে ইউটেরাইন ওয়ালের সঙ্গে। বুঝলাম? ইমপ্ল্যান্টেশন 5 নম্বর স্টেপ। তারপরে কি দেখলাম? ওই যে এমব্রায়ো যেটা তৈরি হলো, এমব্রায়োটার এবার ডেভেলপমেন্ট হতে লাগবে, তাই তো? মাতৃগর্ভের মধ্যে, ইউটেরাসের মধ্যে, সেটাকে আমরা কি বলছি? জেস্টেশন। ঠিক আছে? জেস্টেশন। জেস্টেশন, জেস্টেশন মানে ডেভেলপমেন্ট অফ এমব্রায়ো টিল বার্থ, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার জেস্টেশনের পর একদম লাস্ট ধাপ আমরা কি দেখবো? বাচ্চাটার ডেলিভারি হয়ে গেল, ডেলিভারি অফ দ্য বেবি, যেটাকে আমরা কি বলছি? পার্চুরেশন। ক্লিয়ার? হ্যাঁ স্যার। স্যার আরেকবার স্যার ওটা বলুন ভালো করে। কোন? এটা পার্চুরেশন, পার্চুরেশন। পার্চুরেশন। ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। হ্যাঁ স্যার। চল তাহলে এটা করছি। এই যে রিপ্রোডাকশন বলছি, রিপ্রোডাকশন কথাটার মানে কি? রিপ্রোডাকশন, যে একটা মানুষ সে তার মতো আরেকজনকে প্রডিউস করছে, রিপ্রোডাকশন, সেখান থেকে রিপ্রোডাকশন কথাটা এসেছে, তাই তো? হ্যাঁ স্যার। রিপ্রোডাকশন, সেখান থেকে রিপ্রোডাকশন। চলো এবার আমরা একদম মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে ঢুকে যাই। এই যে আমরা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম বলি বা আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম বলি, এই যে রিপ্রোডাক্টিভ সিস্টেম, এটা কোথায় থাকে? পেলভিক রিজিয়নে থাকে। মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম মেলের পেলভিক রিজিয়নে থাকবে, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম ফিমেলের পেলভিক রিজিয়নে থাকবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে এখন আমরা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়ছি মানে আমরা খালি মেল নিয়ে আলোচনা করব, ফিমেল নিয়ে আমরা পরের দিন আলোচনা করব। আমরা যখন মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়ছি, আমরা এর মধ্যে কি কি পড়বো? আমরা পড়বো এক্সটার্নাল জেনিটালিয়া, অর্থাৎ বাইরে যেগুলো দেখতে পাই। আমি একটা একটা করে লিখছি। মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে আমরা কি কি নিয়ে পড়বো? মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম এর মধ্যে কি কি পড়বো? প্রথম যেটা পড়বো মেল এক্সটার্নাল জেনিটালিয়া।
এক্সটার্নাল জেনিটালিয়া। এক্সটার্নাল জেনিটালিয়ার মধ্যে আমরা কি কি পাই? পুরুষদের ক্ষেত্রে বাইরে কি কি থাকে? পেনিস থাকে, স্ক্রোটাম থাকে, আমরা জানি। হ্যাঁ স্যার। এই নিয়ে ডিটেইলসে কিছু আলোচনা করার নেই। না আমি স্যার। খুব একটা ভালো ছবি আঁকতে পারি না। এই যে জিনিসটা আঁকলাম, এটা কি আঁকলাম? পেনিস। হ্যাঁ, যাকে তোমরা বুঝতে পেরেছো আমার ছবি। আগের ক্লাসে আমি জিজ্ঞেস করেছি এটা কি আঁকলাম, আমরা স্যার আপনি টেপ ওয়ার্ম এঁকেছেন। আমি সর্বনাশ করেছে। যাই হোক, এটা কি পেনিস হয়েছে জানি না, এটা পেনিস। আর এখানে যেটা ঝোলে এটাকে কি বলা হয়? স্ক্রোটাম। স্ক্রোটাম। এই অবধি আমরা জানি, তাই তো? এই যে পেনিসের যে এই যে পোরশনটা, এটাকে কি বলা হয়? স্যাফট। এটাকে কি বলা হয়? স্যাফট। এটা আমরা জানি, ঠিক আছে? এই যে মুখের কাছের যে অংশটা, এটাকে কি বলা হয়? গ্ল্যান্স পেনিস। গ্ল্যান্স পেনিস। আমরা এক্সটার্নাল স্ট্রাকচার নিয়ে বেশি কিছু আলোচনা করব না, এটা আমরা সবাই জানি। আমি ইন্টারনাল স্ট্রাকচার নিয়ে বেশি আলোচনা করব। পেনিসের সামনের দিকে একটা লুজ স্কিন থাকে না, ওই স্কিনটাকে কি বলা হয়? ফোর স্কিন। ফোর স্কিন, তাই তো? হ্যাঁ স্যার। এগুলো আমরা জানি। তাহলে স্যাফট কাকে বলে আমরা জানি, গ্ল্যান্স পেনিস কাকে বলে, ফোর স্কিন কাকে বলে আমরা জানি, তাই তো? আর স্ক্রোটাম কি? স্ক্রোটাম হচ্ছে এমন একটা স্যাক লাইক স্ট্রাকচার, এমন একটা থলি যার মধ্যে কি থাকে? আ পেয়ার অফ টেস্টিস থাকে, ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে এক্সটার্নাল জেনিটালিয়া নিয়ে আমাদের আর বিশেষ কিছু আলোচনা করা নেই, আমি এটা মুছে নিই। হ্যাঁ স্যার। চলো। হ্যাঁ স্যার। তাহলে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে আমরা দ্বিতীয় কি নিয়ে আলোচনা করব? আ পেয়ার অফ টেস্টিস। আ পেয়ার অফ টেস্টিস। দেখো, আমি এখানে টেস্টিসের বানান লিখলাম TES TES। কোন কোন জায়গায় তুমি বানান পাবে TES TIS। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন TES TIS এন্ড TES TES? দুটোই টেস্টিস তো, শুনতে লাগছে। দুটোর মধ্যে পার্থক্য কি? একটা টেস্টিস, একটা টেস্টেস, ঠিক আছে? কাছাকাছি। দুটোর মধ্যে পার্থক্য কি? আমি যখন একটা নিয়ে কথা বলবো তখন আমি টেস্টিস বলবো, সিঙ্গুলার। আমি যখন একের অধিক নিয়ে কথা বলবো তখন আমি টেস্টিস বলবো। বুঝতে পারলাম? প্লুরাল। আমি যখন একটা মানুষকে ডিনোট করি আমি কি বলি? ম্যান। আমি যখন একের অধিক মানুষকে ডিনোট করি, সেটা 2 হোক বা 200 হোক বা 2000 হোক, আমি কি বলি? মেন, তাই তো? হ্যাঁ স্যার। ঠিক সেরকম আমি যখন একটা নিয়ে আলোচনা করছি, একটা, তখন আমি কি বলবো? টেস্টিস। কিন্তু আমি যখন একের অধিক নিয়ে আলোচনা করছি আমি কি বলবো? টেস্টিস। এই অবধি বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। আমি এটা বুঝছি। আচ্ছা, এই যে টেস্টিস, টেস্টিসটা আমাদের অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে থাকে না? অ্যাবডোমিনাল ক্যাভিটির বাইরের দিকে এটা ঝোলে স্ক্রোটামের মধ্যে, তাই তো? কেন টেস্টিস অ্যাবডোমিনাল ক্যাভিটির বাইরে থাকে বলতে পারবে? স্যার, সিমেন্ট প্রোডাকশনটা কোল্ড রিজিয়নে ভালো হয়, এইজন্য বডি থেকে স্পার্ম প্রোডাকশনটা, স্পার্মাটোজেনেসিসটা আমাদের নরমাল যে ইন্টারনাল বডি টেম্পারেচার, তার থেকে যখন ওটা বাইরে স্ক্রোটামের মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়েছে তখন 2 থেকে 2.5 ডিগ্রি সেন্টিগ্রেড কম টেম্পারেচার সে পাচ্ছে, যেখানে স্পার্মাটোজেনেসিসটা ভালোভাবে হবে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। বোঝাতে পারলাম? আমাদের নরমাল যে ইন্টারনাল বডি টেম্পারেচার, যখন সেটা তার থেকে কতটা টেম্পারেচার কম হচ্ছে স্ক্রোটামের মধ্যে, যখন সেটা অ্যাবডোমিনাল ক্যাভিটির বাইরে ঝুলছে 2 থেকে 2.5 ডিগ্রি সেন্টিগ্রেড কম হচ্ছে। তার কারণে কি হচ্ছে? স্পার্মাটোজেনেসিসটা ভালোভাবে হচ্ছে। স্পার্মাটোজেনেসিস মানে কি? একটু আগে বলেছি, জেনেসিস মানে কি? তৈরি হওয়া, তাই তো? স্পার্মাটোজেনেসিস মানে স্পার্মের প্রোডাকশন। স্পার্মের প্রোডাকশনটা ভালোভাবে হচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, আর কি নিয়ে আমরা পড়বো? আমরা সেক্স অ্যাসেসরি ডাক্টস কিছু আছে সেগুলো নিয়ে পড়বো। মেলদের ক্ষেত্রে মেল সেক্স অ্যাসেসরি ডাক্টস, সেক্স অ্যাসেসরি ডাক্টস। ডাক্টস কথা মানে কি? ডাক্টস মানে কি? টিউবুলার স্ট্রাকচার, টিউবের মতো স্ট্রাকচার, তাই তো? এরকম ধরনের টিউবের মতো কিছু স্ট্রাকচার। এবার মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে এরকম সেক্স অ্যাসেসরি ডাক্টস আমরা কি কি পড়বো? এখন খালি নামগুলো বলছি, তোমাদের একটু শক্ত মনে হবে কারণ শুধু নামগুলো শুনছো। ভয় পাওয়ার কারণ নেই, কারণ আমি যখন এরপরে ছবি এঁকে বোঝাবো প্রত্যেকটা কনসেপ্ট আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? পারলে নামগুলো কোথাও নোট করে রাখো। প্রথম যেটা বলছি সেটা হচ্ছে রিটি টেস্টিস। রিটি টেস্টিস, ঠিক আছে? দ্বিতীয় যে নামটা বলছি সেটা হচ্ছে ভাসা এফারেন্সিয়া। ভাসা এফারেন্সিয়া।
3 নম্বর যে নামটা বলছি সেটা হচ্ছে এপিডিডিমিস। ঠিক আছে, 4 নম্বর যে নামটা বলছি সেটা হচ্ছে ভাস ডেফারেন্স। নোট করেছো? হ্যাঁ স্যার। নোট করেছো? এখন আমরা কিছুই বুঝলাম না, রিটিটেস্টিস কাকে বলে, ভাসা এফারেন্সিয়া কাকে বলে, এপিডিডিমিস কাকে বলে, ভাস ডেফারেন্স কাকে বলে, কিচ্ছু বুঝলাম না। ঠিক আছে, এরপরে যখন ছবি এঁকে বোঝাবো তখন বুঝবো। আপাতত জানি যে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে এই সেক্স অ্যাসেসরি ডাক্টস গুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, আর কি নিয়ে আলোচনা করব? কিছু অ্যাসেসরি গ্ল্যান্ডস আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। কিছু অ্যাসেসরি গ্ল্যান্ডস। অ্যাসেসরি গ্ল্যান্ডসের মধ্যে আমরা কি কি পাবো? অ্যাসেসরি গ্ল্যান্ডসের মধ্যে যেটা পাবো সেটা হচ্ছে আ পেয়ার অফ সেমিনাল ভেসিকলস। আমরা একজোড়া সেমিনাল ভেসিকলস দেখতে পাবো। ঠিক আছে, গ্ল্যান্ড মানে কি? এর কিছু সিক্রেশন আছে, তাই তো? গ্ল্যান্ড মানে কি? এর কিছু সিক্রেশন আমরা পাবো। আমরা অ্যাসেসরি গ্ল্যান্ডসের মধ্যে প্রথম যেটা পাবো একজোড়া সেমিনাল ভেসিকলস পাবো। তাহলে আ পেয়ার অফ সেমিনাল ভেসিকলস। এখন এত চাপ নেওয়ার দরকার নেই যে সেমিনাল ভেসিকল কি, এটা কি আমি বুঝলাম না, আমি ছবি এঁকে যখন বোঝাবো পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। নামগুলো খালি একটু নোট করে রাখো। দ্বিতীয় যেটা পাবো সেটা হচ্ছে প্রস্টেট গ্ল্যান্ড। ঠিক আছে, দ্বিতীয় যেটা পাবো সেটা প্রস্টেট গ্ল্যান্ড। ঠিক আছে, কটা থাকে প্রস্টেট গ্ল্যান্ড? একটাই থাকে, একটাই থাকে। ঠিক আছে, ইউরেথ্রাকে ঘিরে এরকম, এটা যদি ইউরেথ্রা হয় যার মধ্যে দিয়ে ইউরিন পাস করে এবং সিমেন্ট পাস করে, এটাকে ঘিরে আমরা দেখবো এরকম প্রস্টেট গ্ল্যান্ড রয়েছে। ঠিক আছে? হ্যাঁ স্যার। আর কি পাবো? আ পেয়ার অফ বালবো ইউরেথ্রাল গ্ল্যান্ডস। আ পেয়ার অফ বালবো ইউরেথ্রাল গ্ল্যান্ডস। এই অবধি আমরা নামগুলো জানলাম, কি কি বললাম। এখন আমরা বুঝিনি কোনটা কি, কিছুই বুঝিনি। অ্যাসেসরি গ্ল্যান্ডসের মধ্যে কি পাচ্ছি? একজোড়া সেমিনাল ভেসিকলস পাচ্ছি, আ পেয়ার অফ সেমিনাল ভেসিকলস। আমরা একটাই মাত্র প্রস্টেট গ্ল্যান্ড পাচ্ছি এবং আমরা একজোড়া বালবো ইউরেথ্রাল গ্ল্যান্ডস পাচ্ছি। প্রত্যেকটা সিক্রেশন আছে আমরা দেখব যেগুলো নাকি কি তৈরি করেছে? সিমেন্ট তৈরি করেছে। অর্থাৎ স্পার্মের সঙ্গে মিশে গিয়ে যে প্রোডাক্টটা তৈরি করলো সেটা হচ্ছে সিমেন্ট। বোঝাতে পারলাম এই অবধি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমরা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে এক্সটার্নাল জেনিটালিয়া নিয়ে আলোচনা করব, যেটা আমরা অলরেডি করে নিয়েছি, পেনিস এবং স্ক্রোটাম, যেটা নিয়ে বেশি কিছু বলার নেই। আমি তাহলে এটাকে মুছে দিলাম। আমরা কি নিয়ে আলোচনা করব? পেয়ার অফ টেস্টিস। ঠিক আছে, এটা নিয়ে এখন আমরা পড়বো, এক একটা টেস্টিসের মধ্যে কি থাকে আমরা দেখব। ঠিক আছে, তারপরে আমরা এই সেক্স অ্যাসেসরি ডাক্টস এবং অ্যাসেসরি গ্ল্যান্ডস নিয়ে আলোচনা করব। তাহলে আমি এটা মুছছি। ঠিক আছে, অ্যাসেসরি গ্ল্যান্ডস গুলো লিখে নিয়েছো? হ্যাঁ স্যার, মুছে দিন। চলো। আচ্ছা, এবার দেখো টেস্টিস কেমন হয়? ওভাল শেপের হয়, ওভাল শেপ। ঠিক আছে, ওভাল শেপ মানে ডিম্বাকৃতি টাইপের, তাই তো? একটা পুরুষের শরীরে কখানা টেস্টিস থাকে? স্ক্রোটামের মধ্যে কখানা টেস্টিস থাকে? জেনারেলি দুটো। জেনারেলি দুটো, মানে এর থেকে বেশি কমও থাকতে পারে আর কি। না স্যার, আমি একবার দেখেছিলাম। আমি অ্যাবনর্মাল জিনিসগুলো ছাড়ছি না, আমি অ্যাবনর্মাল জিনিসগুলো বলছি না। ঠিক আছে, দুটো স্যার। সে তো মানুষ, মানে মহিলাদের ব্রেস্টও তো 3খানা থাকতে পারে। আমি অ্যাবনর্মাল জিনিসে আসছি না, আমি নরমালি বলছি। কটা থাকে? দুটো থাকে, তাই তো? যে থলিটার মধ্যে থাকে থলিটাকে কি বলা হয়? স্ক্রোটাম। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা এবার টেস্টিস নিয়ে আলোচনা করছি। এটা আমি কি লিখেছি? আ পেয়ার অফ টেস্টিস, আ পেয়ার অফ টেস্টিস। ঠিক আছে, টেস্টিসের লেন্থ কতটা হয় জানো? টেস্টিসের লেন্থ 4 to 5 সেন্টিমিটার। লেন্থ কতটা হয়? 4 to 5 সেন্টিমিটার। ঠিক আছে, চওড়া কতটা? 2 to 3 সেন্টিমিটার। উইডথ হয় 2 to 3 সেন্টিমিটার। ঠিক আছে, এবার এই টেস্টিস গুলো আমরা দেখব এক প্রকার কভারিং দ্বারা কভার থাকে, যেটাকে বলা হয় ক্যাপসিউল। কি বলা হয়? ক্যাপসিউল।
ক্যাপসুল, ক্যাপসুল দিয়ে কভার থাকে, টেস্টিসটা কভার থাকে কি দিয়ে? ক্যাপসুলের মধ্যে। ওটা কি থাকে? ভরা থাকে, মানে ইট ইজ সারাউন্ডেড বাই ক্যাপসুল, ইট ইজ কভার্ড বাই ক্যাপসুল, দে আর রাদার আই উইল সে দে আর কভার্ড বাই ক্যাপসুলস। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। এই ক্যাপসুলটা কিসের মতো কাজ করে? একটা প্রোটেক্টিভ লেয়ারের মতো কাজ করে, প্রোটেক্টিভ লেয়ার, টেস্টিসকে প্রোটেকশন দেয়। এবার এই ক্যাপসুলের আমরা তিনটে লেয়ার পাবো, বুঝতে পারছি? তিনটে লেয়ার আছে। একদম বাইরের দিকের যে লেয়ারটা সেটাকে কি বলা হয়? একদম আউটার মোস্ট যে লেয়ার সেটাকে বলে টিউনিকা ভ্যাজাইনালিস, মানে ওটা একটা ডবল মেমব্রেনের লেয়ার থাকে এরকম টাইপের। কথা তো বোঝা যাচ্ছে কিনা? বোঝা যাচ্ছে? একদম বাইরের দিকের যে লেয়ারটা এটা কেমন ডবল লেয়ার একটা পাউচ দেখতে পাচ্ছি, দুখানা লেয়ার, এটা একটা লেয়ার বাইরের দিকে, এটা একটা লেয়ার ভেতর দিকে, তাই না? এটা একটা ডবল লেয়ার পাউচ, আমরা বুঝতে পারছি? হ্যাঁ স্যার। আমি দুদিকেরটাই আঁকছি, দেখো ডবল লেয়ার পাউচ, তার মানে কি তার ভেতরে একটা ক্যাভিটি আছে, তাই না? একটা ফাঁকা জায়গা আছে, দুখানা লেয়ার, একটা বাইরের দিকের লেয়ার, একটা ভেতর দিকের লেয়ার। এই যে বাইরের দিকের যে লেয়ারটা, আউটার যে লেয়ার, এটাকে বলে প্যারাইটাল ল্যামিনা। এই বাইরের দিকের লেয়ারটাকে কি বলা হয়? প্যারাইটাল ল্যামিনা। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। আর ভেতর দিকের যে লেয়ারটা এটাকে বলে ভিসারাল ল্যামিনা। এটাকে কি বলা হয়? ভিসারাল ল্যামিনা। ল্যামিনা। তবে প্যারাইটাল ল্যামিনা আর ভিসারাল ল্যামিনা নিয়ে কি তৈরি করেছে? বাইরের দিকের এই পাউচের মতো স্ট্রাকচারটা তৈরি করেছে, যেটাকে কি বলে? টিউনিকা ভ্যাজাইনালিস। এটাকে কি বলা হয়? টিউনিকা ভ্যাজাইনালিস। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। তাহলে টিউনিকা ভ্যাজাইনালিসটা কি? ইট ইজ দ্য আউটার মোস্ট লেয়ার, ঠিক আছে? এবার এই যে ক্যাভিটি, যেটা এই যে ভেতরের যে ফাঁকা জায়গাটা, যেটা আমি লাল দিয়ে করছি, এই যে ভেতরের যে ফাঁকা জায়গা, এই যে ক্যাভিটি, এই ক্যাভিটিটাকে কি বলা হয় জানো? এটাকে বলা হয় ক্যাভাম ভাজাইনাল। এই ক্যাভিটিটাকে কি বলা হয়? ক্যাভাম ভাজাইনাল। বোঝাতে পারলাম? ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, এই ক্যাভাম ভ্যাজাইনালের মধ্যে সামান্য কিছু ফ্লুইড থাকে, কিন্তু যদি কোনো কারণে এখানে ফ্লুইড প্রচুর বেড়ে যায় তখন যে জিনিসটা হয় সেটাকে আমরা বলি হাইড্রোসিল বলি। আমরা হাইড্রোসিল শুনেছি আগে কখনো? হ্যাঁ স্যার শুনেছি। হাইড্রোসিল। এবারে এখানে ফ্লুইড কি কারণের জন্য বাড়তে পারে? অনেক কারণের জন্য বাড়তে পারে। যখন আমরা রোগ নিয়ে আলোচনা করব, যখন আমরা রোগ নিয়ে পড়বো তখন আমরা সেগুলো নিয়ে পড়বো, ঠিক আছে? ডিজিজ ডিসঅর্ডার নিয়ে যখন পড়বো তখন পড়বো। আপাতত জেনে রাখো, ইনজুরির কারণে হতে পারে, ইনফেকশনের কারণে হতে পারে। এখানে কি হয়ে যাবে? ফ্লুইড অ্যাকুমুলেশন হয়ে যাবে, যতটা ফ্লুইড থাকার দরকার তার থেকে বেশি ফ্লুইড ভরে যাবে। তাহলে আলটিমেটলি জিনিসটা কি হয়ে যাবে? এই পাউচটা কি হয়ে যাবে? সোয়েলড হয়ে যাবে না? ফুলে যাবে না? হ্যাঁ স্যার। তাই তো? ওটাকে বলা হয় হাইড্রোসিল। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। তাহলে একদম বাইরের দিকে লেয়ারটা আমরা কি জানলাম? আউটার মোস্ট লেয়ার, সেটাকে বলে টিউনিকা ভ্যাজাইনালিস, যেটা হচ্ছে একটা পাউচের মতো স্ট্রাকচার, একটা পাউচের মতো, যেখানে আমরা দুটো লেয়ার দেখতে পাবো। বাইরের দিকের লেয়ারটাকে বলে প্যারাইটাল ল্যামিনা, ভেতর দিকের লেয়ারটাকে বলে ভিসারাল ল্যামিনা, আর তার মাঝে যে ক্যাভিটিটা রয়েছে সেটাকে বলে ক্যাভাম ভ্যাজাইনাল, ঠিক আছে? এবং তার মধ্যে খুব সামান্য পরিমাণ ফ্লুইড থাকে। এই অবধি পরিষ্কার কি পরিষ্কার না? এই অবধি আমাদের কাছে ক্লিয়ার কি ক্লিয়ার না? আচ্ছা, এবার আমরা মিডল লেয়ার দেখবো, এর মাঝের যে লেয়ারটা খুব ইম্পর্টেন্ট একটা লেয়ার, যেটাকে বলে টিউনিকা অ্যালবুজিনিয়া, ঠিক আছে? এর ভেতরের যে লেয়ারটা এই ভেতরের দিকের লেয়ারটাকে কি বলা হয়? টিউনিকা অ্যালবুজিনিয়া। এটা একটা টাফ ফাইব্রাস লেয়ার, ঠিক আছে? এইটা হচ্ছে টাফ ফাইব্রাস একটা কভারিং তৈরি করেছে। এটা হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া, ঠিক আছে? তাহলে দুটো নাম আমরা জানলাম, কি কি? টিউনিকা ভ্যাজাইনালিস আমি জানলাম, আমি লাল দিয়ে গোল করে দিচ্ছি। টিউনিকা ভ্যাজাইনালিস, পেনের ঢাকাই খুলে চলে গেল। ওয়েট করো।
স্যার বাইরের দিকের ওই প্যারাইটাল আর ভিতরের দিকের ভিসেরাল ভিসেরাল ল্যামিনা, ঠিক আছে, ভিসেরাল ল্যামিনা। তাহলে আমরা একদম বাইরের দিকের যে লেয়ারটা কি দেখলাম, টিউনিকা ভ্যাজাইনালিস, তার ভেতরে কি রয়েছে, মিডল লেয়ারটা কি, টিউনিকা অ্যালবুজিনিয়া। এই অবধি আমরা বুঝলাম? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এই টিউনিকা অ্যালবুজিনিয়াটা আমি কি রকম ধরনের লেয়ার বললাম, একটা ফাইব্রাস টিস্যু দিয়ে তৈরি, মানে টাফ ফাইব্রাস কভারিং। এটা হচ্ছে টাফ ফাইব্রাস কভারিং, টাফ ফাইব্রাস কভারিং, ফাইব্রাস টিস্যু দিয়ে তৈরি, ঠিক আছে। এবার দেখো একটা জিনিস বুঝতে পারছি আমরা, এই টিউনিকা অ্যালবুজিনিয়া যেটা টাফ ফাইব্রাস একটা কভারিং, এর কিছু অংশ এখন ভেতর দিকে ঢুকে এসেছে। হ্যাঁ স্যার। বোঝা যাচ্ছে? এর যে অংশগুলো ভেতর দিকে চলে এসেছে, এগুলো কি করেছে দেখো, এক একটা টেস্টিসকে কিছু কম্পার্টমেন্টে ভাগ করে দিয়েছে। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। কিছু খোপে ভাগ করে দিয়েছে, এটা একটা কম্পার্টমেন্ট, এটা একটা কম্পার্টমেন্ট, এটা একটা কম্পার্টমেন্ট, এটা এরকম কিছু খোপ 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 করে ভাগ করে দিয়েছে না? হ্যাঁ স্যার। এই যে কম্পার্টমেন্ট গুলো ভাগ করে দিয়েছে, এগুলো কে ভাগ করেছে, এই টিউনিকা অ্যালবুজিনিয়ার অংশগুলো ঢুকে এসে, এই যে অংশ যেগুলো ঢুকে এসছে, এই যে পাঁচিলগুলো ঢুকে এসছে, এই যে পার্টিশনস গুলো এসছে, এগুলোকে কি বলে, টেস্টিকুলার সেপ্টা। কি বলে, টেস্টিকুলার সেপ্টা। দেখো সেপ্টা হচ্ছে প্লুরাল, সিঙ্গুলারে বলা হয় সেপ্টাম। সেপ্টাম মানে হচ্ছে পার্টিশন। তাহলে এটা একটা টেস্টিকুলার সেপ্টাম, এটা একটা টেস্টিকুলার সেপ্টাম, এটা একটা টেস্টিকুলার সেপ্টাম। অর্থাৎ আমরা অনেকগুলো কি দেখতে পাচ্ছি, টেস্টিকুলার সেপ্টা দেখতে পাচ্ছি। লিখে দিচ্ছি কথাটা, টেস্টিকুলার সেপ্টা। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। এই টেস্টিকুলার সেপ্টামগুলো, এই টেস্টিকুলার সেপ্টাগুলো আছে বলে এই টেস্টিসটা কিছু কম্পার্টমেন্টে ভাগ হয়ে গেছে। কতগুলো কম্পার্টমেন্টে ভাগ হয়ে গেছে, মোটামুটি 250 খানা কম্পার্টমেন্টে ভাগ হয়ে গেছে। আমার পক্ষে থেকে না 250 খানা কম্পার্টমেন্ট আঁকা সম্ভব না, আমি কয়েকটা এঁকেছি বোঝানোর জন্য। বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। তাহলে কম্পার্টমেন্টস কতগুলো আছে, অ্যাবাউট 250 কম্পার্টমেন্টস। ক্লিয়ার? এই কম্পার্টমেন্টগুলো কিসের জন্য তৈরি হয়েছে, এই টেস্টিকুলার সেপ্টাগুলোর জন্য তৈরি হয়েছে। আর টেস্টিকুলার সেপ্টা কি দিয়ে তৈরি হয়েছে, এই টিউনিকা অ্যালবুজিনিয়াগুলো ভেতর দিকে ঢুকে এসেছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার তাহলে আমরা বলতে পারি তো, দিস পার্টিশনস, দিস টেস্টিকুলার সেপ্টা আর মেড আপ অফ টিউনিকা অ্যালবুজিনিয়া, তাই তো? হ্যাঁ স্যার। বলতে পারি। আচ্ছা, এবার একদম ভেতর দিকের লেয়ারটা জানবো, যেটাকে বলে টিউনিকা ভাস্কুলোসা। টিউনিকা ভাস্কুলোসা একদম ভেতর দিকের লেয়ার, যেটা বুঝতে পারছি আমরা। এই ভেতর দিকের লেয়ারটাকে কি বলা হয়, টিউনিকা ভাস্কুলোসা। দেখো ভাস্কুলোসা নাম থেকেই বুঝতে পারছি এটা কি রকম ধরনের লেয়ার, ভাস্কিউলার লেয়ার। এটা কি রকম ধরনের লেয়ার, ভাস্কিউলার লেয়ার, মানে আমাদের আমরা কি পাবো, ব্লাড ভেসেলস পাবো, ঠিক আছে। তাহলে একদম ভেতর দিকের লেয়ারটা হচ্ছে টিউনিকা ভাস্কুলোসা। তাহলে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে হোয়াট আর দ্য 3 লেয়ার্স দ্যাট কভার দ্য টেস্টিস, আমরা কি বলবো, একদম আউটার মোস্ট কোনটা, টিউনিকা ভ্যাজাইনালিস, তাই তো? হ্যাঁ স্যার। তার ভেতরে কি রয়েছে, টিউনিকা অ্যালবুজিনিয়া, ঠিক আছে। আর তার একদম ভেতরে ইনারমোস্ট লেয়ারকে টিউনিকা ভাস্কুলোসা। কেন ভাস্কুলোসা হয়েছে, কারণ এটা হচ্ছে ভাস্কুলার লেয়ার, এর মধ্যে আমরা ভেসেলস পাবো। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। এই অবধি পরিষ্কার কি পরিষ্কার না আমাদের কাছে? হ্যাঁ স্যার। ক্লিয়ার। আচ্ছা, এবার এই যে কম্পার্টমেন্টস যেগুলো তৈরি হয়েছে, এখানে আমরা কিছু খুব ফাইন আমরা টিউবুলার স্ট্রাকচার দেখতে পাবো। এক একটা কম্পার্টমেন্টের মধ্যে 1 থেকে 3 খানা খুব সরু সরু টিউবুলার স্ট্রাকচার থাকে, যেগুলো নাকি হাইলি কয়েলড। কয়েলড মানে পেঁচানো পেঁচানো, এই টাইপের টিউবুলার স্ট্রাকচার আমরা দেখতে পাবো। বুঝতে পারছি? হ্যাঁ স্যার। মানে আমরা এরকম ধরনের পেঁচানো পেঁচানো টিউবুলার স্ট্রাকচার আমরা এই কম্পার্টমেন্টস গুলোর মধ্যে দেখতে পাচ্ছি। দেখো তো বোঝা যাচ্ছে কিনা ছবিটা থেকে? এই যে টিউবুলার স্ট্রাকচার যেগুলো এই কম্পার্টমেন্ট গুলোর মধ্যে রয়েছে, প্রত্যেকটা কম্পার্টমেন্টে 1 থেকে 3 খানা, এগুলোকে বলে সেমিনিফেরাস টিউবুলস। এগুলোকে কি বলা হয়, সেমিনিফেরাস টিউবুলস। ক্লিয়ার?
হ্যাঁ স্যার এই যে হাইলি কয়েলড যে সেমিনিফারাস টিউবুলস গুলো দেখতে পাচ্ছি, এরাই কিন্তু অ্যাকচুয়ালি কি তৈরি করে? স্পার্ম তৈরি করে। অর্থাৎ স্পারমাটোজেনেসিস কোথায় হয়? এই সেমিনিফারাস টিউবুলস গুলোর মধ্যে হয়। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার আমরা ছোটবেলায় পড়েছি স্পারমাটোজেনেসিস কোথায় হয়? স্পার্ম কোথায় তৈরি হয়? টেস্টিসের মধ্যে তৈরি হয়। এখন একটু ডিটেইলসে শিখলাম যে টেস্টিসের মধ্যে যে সেমিনিফারাস টিউবুলস গুলো থাকে, এর মধ্যে স্পার্ম তৈরি হয়, এরা স্পার্ম তৈরি করে। ক্লিয়ার? হ্যাঁ স্যার আচ্ছা, তাহলে আমি যদি একটা সেমিনিফারাস টিউবুলকে কেটে নিই, ধরো কেটে নিই, আমরা তার ভেতরে কি কি আছে দেখবো। ধরো এটা একটা সেমিনিফারাস টিউবুলকে আমি কেটে নিয়েছি। এবার এর ভেতরে আমরা দু ধরনের জিনিস দেখতে পাবো, টু টাইপস অফ সেলস দেখতে পাবো। একটা টাইপকে বলা হয় স্পারমাটোগোনিয়া। কোথায় লিখবো? এই পাশটা বুঝবো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এক ধরনের কোষকে বলা হয় স্পারমাটোগোনিয়া। স্পারমাটোগোনিয়া সিঙ্গুলার হচ্ছে স্পারমাটোগোনিয়াম আর প্লুরাল হচ্ছে স্পারমাটোগোনিয়া। স্পারমাটোগোনিয়া সিঙ্গুলার হচ্ছে স্পারমাটোগোনিয়াম, প্লুরাল হচ্ছে স্পারমাটোগোনিয়া। যখন আমি একটা নিয়ে কথা বলবো আমি স্পারমাটোগোনিয়াম বলবো, যখন আমি একের বেশি নিয়ে কথা বলবো, একাধিক নিয়ে কথা বলবো, একের অধিক নিয়ে কথা বলবো, তখন আমি স্পারমাটোগোনিয়া বলবো। ঠিক আছে? এগুলো একটা বিশেষ ধরনের কোষ যেগুলোকে বলে মেল জার্ম সেল। মেল জার্ম সেল। ঠিক আছে? এরা কি করে? এরা স্পার্ম তৈরি করে। তার মানে এদের কাজ কিসের সঙ্গে রিলেটেড? এদের কাজ হচ্ছে স্পার্ম তৈরি করার সঙ্গে রিলেটেড। দে প্রোডিউস স্পার্ম। ঠিক আছে? দে প্রোডিউস স্পার্ম। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার আচ্ছা, এবার এরা যে স্পার্ম তৈরি করছে, ঠিক আছে, তাহলে এই যে জার্ম সেল যেগুলো রয়েছে স্পারমাটোগোনিয়া, এই জার্ম সেলগুলো নিউট্রিশন দরকার। এই নিউট্রিশন দেওয়ার জন্য এই সেমিনিফারাস টিউবুলের মধ্যে আরেক ধরনের কোষ থাকে যেগুলো বলা হয় সার্টোলি সেলস। বলা হয় সার্টোলি সেলস। বুঝতে পারলাম? এই সার্টোলি সেলস কি করছে? দে প্রোভাইড নিউট্রিশন টু জার্ম সেল। দে প্রোভাইড nutrition to germ cells. বোঝাতে পারলাম কি পারলাম না? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তাহলে তোমাকে যদি আমি প্রশ্ন করি যে স্পারমাটোজেনেসিস কোথায় হচ্ছে, স্পার্মটা তৈরি কোথায় হচ্ছে, কি বলবে? টেস্টিসের মধ্যে হচ্ছে না, বুঝলাম। টেস্টিসের কোথায় হচ্ছে? এই সেমিনিফারাস টিউবুলস গুলোর মধ্যে হচ্ছে। ঠিক আছে? সেমিনিফারাস টিউবুল গুলোর মধ্যে হচ্ছে, তাই তো? এবার এই সেমিনিফারাস টিউবুল গুলোর মধ্যে দুটো আমরা বিশেষ ধরনের কোষ পাবো, দুটো টাইপের কোষ পাবো। একটা টাইপকে বলা হয় স্পারমাটোগোনিয়া, একটা টাইপকে বলা হয় সার্টোলি সেলস। স্পারমাটোগোনিয়া কি করছে? এরা স্পার্ম তৈরি করছে। আর সার্টোলি সেলস কি করছে? এই জার্ম সেলস গুলোকে এরা নিউট্রিশন প্রোভাইড করছে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো এই যে কম্পার্টমেন্ট গুলো, এই কম্পার্টমেন্টের মধ্যে আমরা 1 থেকে 3খানা সেমিনিফারাস টিউবুল দেখতে পাবো। এটা তো আলোচনা করে নিয়েছি। এবার এই যে ফাঁকা যে জায়গাটা পড়ে রয়েছে কম্পার্টমেন্টের মধ্যে, এই যে ফাঁকা জায়গাটা, এটাকে বলা হয় ইন্টারস্টিশিয়াল স্পেস। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। এই ইন্টারস্টিশিয়াল স্পেসের মধ্যে আমরা বিশেষ ধরনের কিছু কোষ পাবো যেগুলোকে বলে লেইডিক সেলস। ইন্টারস্টিশিয়াল স্পেসের মধ্যে আমরা বিশেষ ধরনের কিছু কোষ পাবো যেগুলোকে কি বলা হয়? লেইডিক সেলস। লেইডিক সেলস। ক্লিয়ার? এই লেইডিক সেলস গুলো ইন্টারস্টিশিয়াল স্পেসের মধ্যে থাকে বলে এদেরকে অনেক সময় ইন্টারস্টিশিয়াল সেলসও বলা হয়, কিন্তু অ্যাকচুয়াল মানে নামটা কি? নামটা হচ্ছে লেইডিক সেলস। ঠিক আছে? এই লেইডিক সেলস কি করে? এরা অ্যান্ড্রোজেনকে তৈরি করে এবং সিক্রেট করে। দে সিনথেসাইজ এন্ড সিক্রেট অ্যান্ড্রোজেন। অ্যান্ড্রোজেন বলতে যেমন টেস্টোস্টেরন, আমরা নাম শুনেছি আগে। হ্যাঁ স্যার। তাহলে লেডিক সেলের কাজ কি? লেডিক সেলের কাজ হচ্ছে দে সিনথেসাইজ এন্ড সিক্রেট অ্যান্ড্রোজেন। লেখার জায়গা নেই, মুখে বলে দিচ্ছি, পরে তোমরা যখন এই ভিডিওটা পাবে, ভিডিওটা পজ করে করে কথাগুলো লিখে নিও। লেডিক সেলের কাজ কি? দে সিনথেসাইজ এন্ড সিক্রেট অ্যান্ড্রোজেন। অ্যান্ড্রোজেন যেমন হচ্ছে টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন আমি বানানটা লিখে দিচ্ছি, টেস্টোস্টেরন। স্যার সিনথেসাইজ এন্ড অ্যান্ড্রোজেন। অ্যান্ড্রোজেন বলছি, বানানটাকে লিখে দিই, টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন, টেস্টোস্টেরন। ঠিক আছে?
এরা কি করছে, লেডিক সেল কি করছে, দে সিনথেসাইজ এন্ড সিক্রেট। সিনথেসাইজ মানে তৈরি করছে, এন্ড সিক্রেট মানে তারা ছাড়ছে, কি ছাড়ছে, অ্যান্টিজেন। এই অবধি বুঝলাম? হ্যাঁ ক্লিয়ার? আচ্ছা, এই ইন্টারস্টিশিয়াল স্পেসের মধ্যে আমরা ব্লাড ভেসেলস পাবো, ঠিক আছে? তাহলে এই অবধি কি আমাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হলো কি হলো না? হ্যাঁ স্যার ক্লিয়ার হয়েছে। তাহলে আমি এটা বুঝি। এবার আমরা সেক্স অ্যাসেসরি ডাক্টস যেগুলো বললাম সেগুলো নিয়ে আলোচনা করব। যদি এই অবধি ক্লিয়ার থাকে তাহলে বলো, আমি এটাকে বুঝবো। হ্যাঁ স্যার মুছে দিন। আমরা প্রথম কোন নামটা নিয়ে আলোচনা করেছিলাম সেক্স অ্যাসেসরি ডাক্টের মধ্যে? রিটি টেস্টিস, তাই তো? আমরা প্রথম নাম কোনটা নিয়ে আলোচনা করেছিলাম? রিটি টেস্টিস। হ্যাঁ স্যার রিটি টেস্টিস। রিটি টেস্টিস কোনগুলো দেখো, এই যে সেমিনিফেরাস টিউবুলস যেগুলো রয়েছে, এই সেমিনিফেরাস টিউবুলস গুলো না এরকম আমরা দেখবো একটা জায়গায় এসে উপরে মিশে গিয়ে এরকম একটা নেটওয়ার্ক তৈরি করেছে। দেখো তো বোঝা যাচ্ছে কিনা? এখানে আমরা ডাক্টের একটা নেটওয়ার্ক দেখতে পাচ্ছি, যেখানে প্রত্যেকটা সেমিনিফেরাস টিউবুল যে স্পামগুলোকে তৈরি করলো সেগুলোকে ঢেলে দিচ্ছে। এই যে নেটওয়ার্ক যেটা দেখছি এটাকে বলে রিটি টেস্টিস। আমি এই পাশটায় আঁকি, আর একটু পরিষ্কার হবে, ঠিক আছে? কারণ এই ছবিটা একটু পরিষ্কার মতো আছে। এখানে আমরা একটা নেটওয়ার্ক অফ টিউবুলার স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি, যার মধ্যে এসে প্রত্যেকটা সেমিনিফেরাস টিউবুল এসে মিশে গেছে, তাই না? হ্যাঁ স্যার। তার মানে সেমিনিফেরাস টিউবুলের কাজ কি? স্পান তৈরি করা। এবার এই স্পানগুলোকে আলটিমেটলি সে কোথায় এসে ঢাললো? এই নেটওয়ার্কটার মধ্যে ঢাললো, যেটাকে বলা হয় রিটি টেস্টিস। বোঝাতে পারলাম? তাহলে এটা কি? এটা হচ্ছে রিটি টেস্টিস। ক্লিয়ার হলো কি হলো না? হ্যাঁ স্যার ক্লিয়ার হয়েছে। তাহলে রিটি টেস্টিসের কাজ কি? রিটি টেস্টিসের কাজ হচ্ছে প্রত্যেকটা সেমিনিফেরাস টিউবুল থেকে যে স্পানগুলো আসছে তাকে মিশিয়ে দেওয়া, এক জায়গায় করে দেওয়া। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এই রিটি টেস্টিসের পরের যে অংশটা আমরা দেখতে পাবো সেটা কি দেখছি? এখানে দেখছি টিউবুলার স্ট্রাকচারটা টেস্টিস থেকে বেরিয়ে গেল এরকম করে। বোঝাতে পারছি? আমি দুদিকেই যাচ্ছি, বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। এই যেটা বেরিয়ে গেল এটাকে বলা হয় ভাসা এফারেনশিয়া। এটাকে কি বলা হয়? ভাসা এফারেনশিয়া। এই নামগুলো আমরা পেয়েছিলাম। যখন আমরা সেক্স অ্যাসেসরি ডাক্টস নিয়ে কথা বলছিলাম এই নামগুলো আমরা পেয়েছিলাম, তাই তো? হ্যাঁ স্যার। কি নম্বর নাম? এই যে ভাসা এফারেনশিয়া যেটা, এ কি করবে? এই রিটি টেস্টিস থেকে স্পামগুলো কোথায় চলে আসবে? ভাসা এফারেনশিয়ায় চলে আসবে, তাই তো? হ্যাঁ স্যার। সেমিনিফেরাস টিউবুলের মধ্যে স্পাম তৈরি হলো, প্রত্যেকটা সেমিনিফেরাস টিউবুল কি করলো? তার স্পামটাকে ঢেলে দিল কোথায়? রিটি টেস্টিসে। রিটি টেস্টিসে স্পামটা মিক্স হলো, প্রত্যেকটা সেমিনিফেরাস টিউবুলের স্পামগুলো মিক্স হলো রিটি টেস্টিসে। আলটিমেটলি সেটা ভাসা এফারেনশিয়া দিয়ে বেরিয়ে আসবে, তাই তো? হ্যাঁ স্যার। এবারে এই ভাসা এফারেনশিয়াটা হলো টেস্টিসের বাইরের অংশ, তাই তো? বাইরের ডাক্ট, তাই না? রিটি টেস্টিস টেস্টিসের মধ্যে, কিন্তু ভাসা এফারেনশিয়া টেস্টিসের বাইরে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবারে এই ভাসা এফারেনশিয়া কি হবে? এই স্পাম যে এর মধ্যে চলে আসলো তার মধ্যে যে ফ্লুইড পার্ট যেটা রয়েছে তার 90% ফ্লুইড পার্টকে সে অ্যাবজর্ব করে নেবে। তাহলে স্পামটা কি হয়ে যাবে? এই ভাসা এফারেনশিয়ার মধ্যে কনসেন্ট্রেটেড হয়ে যাবে, থকথকে হয়ে যাবে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। তার যদি 90% ফ্লুইড পার্ট যদি অ্যাবজর্ব হয়ে যায় তাহলে স্পামটা এখানে কনসেন্ট্রেটেড হয়ে গেল না? ঘন হয়ে গেল না? হ্যাঁ স্যার। তাহলে ভাসা এফারেনশিয়ার কাজ কি? দে অ্যাবজর্ব 90% অফ দ্য ফ্লুইড পার্ট। এই অবধি বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার ভাসা এফারেনশিয়া যেখানে শেষ হলো সেখানে আমরা দেখব টিউবুলার স্ট্রাকচারটা কি হয়ে গেছে? এরকম টাইপের হয়ে গেছে, ঠিক আছে? এই যে জিনিসটা যেটা তৈরি হলো এটাকে বলে এপিডিডিমিস। এই এপিডিডিমিসটা কিন্তু হাইলি কয়েলড, মানে এরকম টাইপের, মানে পেঁচানো 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 পেঁচানো। আমি একটা ছবি কি করে আঁকবো আমি জানি না, মানে হাইলি কয়েলড একটা স্ট্রাকচার। বোঝাতে পারছি? হ্যাঁ স্যার বুঝতে পারছি। মানে খুব একটা ভালো ছবি আঁকি না, একটু অনেক কষ্ট করে বুঝালাম।
তাহলে ভাসা এফারেন্সিয়ার পরের যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি, যে ডাকটা দেখতে পাচ্ছি, এটাকে কি বলা হয়? এপিডিডিমিস। এটাকে কি বলা হয়? এপিডিডিমিস। ক্লিয়ার? এই নামটা আমরা পেয়েছিলাম যখন সেক্স অ্যাসোসিয়েটেড ডাক্টসের নামগুলো লিখতে বলেছিলাম, তাই তো? এবারে এপিডিডিমিসের তিনটে অংশ, তিনটে রিজিয়ন। একটা উপর দিকের রিজিয়ন বুঝতে পাচ্ছি, একটা মাঝের রিজিয়ন, একটা নিচের দিকের রিজিয়ন। ছবিটা দেখো বুঝতে পারছি কিনা? উপর দিকের যে রিজিয়ন এটাকে বলে হেড অফ এপিডিডিমিস, আর আমি যদি তার টেকনিক্যাল টার্ম ইউজ করি সেটাকে বলা হয় ক্যাপুট। ক্যাপুট মানে হেড অফ এপিডিডিমিস। ক্লিয়ার? হেড, তাই তো? উপর দিকের অংশ। মাঝেরটাকে বলা হয় বডি অফ এপিডিডিমিস, যেটাকে আমি যদি তার টেকনিক্যাল টার্ম ইউজ করি সেটাকে বলা হয় কর্পাস। কর্পাস, ঠিক আছে? এটা হচ্ছে বডি, বডি অফ এপিডিডিমিস। বোঝাতে পারলাম? হ্যাঁ আর একদম শেষের যে অংশটা এপিডিডিমিসের, এটাকে আমরা বলি টেল অফ এপিডিডিমিস। আমি যদি টেকনিক্যাল টার্ম ইউজ করি সেটাকে বলে কর্ডা। কর্ডাটা কি? টেল রিজিয়ন অফ এপিডিডিমিস। টেল মানে শেষের অংশ। তাহলে এই যে আমরা এপিডিডিমিস, এটা হাইলি কয়েলড একটা ডাক্ট দেখতে পাচ্ছি, হাইলি কয়েলড ডাক্ট। এর তিনটে অংশ। প্রথম অংশ যেখানে সেটা শুরু হচ্ছে সেটাকে কি বলা হয়? ক্যাপুট বা হেড অফ এপিডিডিমিস। মাঝের যে অংশটা সেটাকে কি বলা হয়? বডি বা কর্পাস, তাই তো? বডি অফ এপিডিডিমিস বা কর্পাস। আর একদম নিচের অংশটাকে কি বলা হয়? টেল অফ এপিডিডিমিস বা কর্ডা। এই অবধি আমাদের কাছে পরিষ্কার কি পরিষ্কার না? হ্যাঁ স্যার, পরিষ্কার আছে। এবার এই যে স্পার্মটা যেখানে কনসেন্ট্রেটেড হয়ে গেছিল ভাসা এফারেন্সিয়াতে, এবার এটা আলটিমেটলি কোথায় এসে ঢুকবে? এপিডিডিমিসে এসে ঢুকবে, তাই তো? প্রথমে এপিডিডিমিসের হেড রিজিয়ন ক্রস করবে, তারপরে বডিতে আসবে, তারপরে কর্ডাতে আসবে, তাই তো? যখন এই স্পার্মটা কনসেন্ট্রেটেড স্পার্মটা যখন ক্যাপুট রিজিয়নে ঢুকলো, অর্থাৎ হেড রিজিয়নে ঢুকলো, এপিডিডিমিসের হেড রিজিয়নে ঢুকলো, এখানে কি হয়ে গেল? সে আরো কনসেন্ট্রেটেড হয়ে গেল। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। ভাসা এফারেন্সিয়াতে তো কনসেন্ট্রেটেড হয়েছিল, কিন্তু যখন সেটা এপিডিডিমিসে ঢুকলো, এই হেড রিজিয়নে ওই স্পার্মটা আরো কনসেন্ট্রেটেড হয়ে গেল, আরো ঘন হয়ে গেল, আরো গাঢ় হয়ে গেল। ক্লিয়ার? তার ফ্লুইড পার্ট আরো অ্যাবসর্ব হয়ে গেল। বোঝাতে পারছি? আচ্ছা, এবার সেটা এই বডি দিয়ে চলে আসবে, এসে ওটা এই যে কর্ডা যে রিজিয়ন অর্থাৎ টেল রিজিয়ন, এখানে স্টোর হবে। এখানে কি হবে? এখানে স্টোর হবে। কতক্ষণ স্টোর থাকবে? ইজাকুলেশনের আগে অবধি স্টোর থাকবে। ইজাকুলেশন মানে আমরা বুঝি হ্যাঁ স্যার। যখন কেউ সেক্সুয়ালি স্টিমুলেটেড হয়ে যায়, যখন কোনো পুরুষ যখন সেক্সুয়ালি স্টিমুলেটেড হয়ে যায়, এক্সাইটেড হয়ে যায়, তখন সে কি করে? সে তার বীর্যকে বাইরে বার করে দেয়, তাই তো? ইজাকুলেট করে দেয়, সিমেন্টটাকে বাইরে ঢেলে দেয়। এটাকে কি বলা হয়? এটাকে বলে ইজাকুলেশন। এই ইজাকুলেশন হলে এই যে স্পার্ম যখন বেরোবে সিমেনের সাথে, সেই স্পার্মটা তো কোথাও একটা স্টোর রয়েছে, সেখান থেকে বেরোবে। সেই স্পার্মটা কোথায় স্টোর থাকে? এই কর্ডা রিজিয়নে স্টোর থাকে, অর্থাৎ এপিডিডিমিসের টেল রিজিয়নে স্টোর থাকে। বোঝাতে পারলাম? হ্যাঁ। এর পরের যে টিউবুলার স্ট্রাকচার আমরা যেটা দেখতে পাবো, যে ডাকটা দেখতে পাবো, একটা মাসকিউলার একটা লম্বা ডাক, এরকম একটা ডাক দেখতে পাবো। দেখো তো ছবিটা থেকে বোঝা যাচ্ছে কিনা? যেটা সোজা উঠে গেছে কোথায়? একদম অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে চলে এসেছে। এই যে লং মাসকিউলার টিউবুলার স্ট্রাকচার যেটা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় ভাস ডেফারেন্স। এটাকে কি বলা হয়? ভাস ডেফারেন্স। আমরা পরবর্তীকালে যখন ছবি আঁকবো আমরা দেখবো এই দুপাশ থেকে যে দুখানা ভাস ডেফারেন্স উঠেছে, লম্বা মাসকিউলার টিউবুলার স্ট্রাকচার যেটা উপর দিকে উঠেছে, এটা ইউরিনারি ব্লাডারের উপর একটা লুপ তৈরি করেছে, ঠিক আছে? এবার ইউরিনারি ব্লাডার কোথায় থাকে? অ্যাবডোমিনাল ক্যাভিটিতে থাকে। তার মানে এটাকে আলটিমেটলি অ্যাবডোমিনাল ক্যাভিটি অবধি পৌঁছাতে হবে, সেই জন্য এটা একটা লম্বা টিউবুলার স্ট্রাকচার, তাই তো? এবং এটা কি রয়েছে? সাপোর্টেড বাই মাসলস, তাই হচ্ছে লং মাসকিউলার টিউবুলার স্ট্রাকচার। বোঝাতে পারছি? এটাকে কি বলে? এটাকে বলে ভাস ডেফারেন্স। তাহলে কখানা ভাস ডেফারেন্স দেখছি? দুখানা ভাস ডেফারেন্স দেখছি, একটা ডান দিকে একটা বাঁ দিকে। পরিষ্কার কি পরিষ্কার না ছবিটা থেকে? হ্যাঁ স্যার, পরিষ্কার। আচ্ছা, এই ছবিটা মোছার আগে তাহলে তোমাদেরকে কয়েকটা প্রশ্ন করি, বলতে পারবে? বলার মতো অবস্থায় আছো? স্যার নামগুলো একটু শক্ত, আমি ধরিয়ে দেবো, তোমরা যতটা পারো চেষ্টা করো। স্পার্ম কোথায় তৈরি হচ্ছে? সেমিনিফেরাস টিউবুলস এর মধ্যে, তাই তো? হ্যাঁ স্যার।
সেমিনিফেরাস টিউবুলের মধ্যে যে বিশেষ ধরনের কোষ যারা স্পার্মকে তৈরি করে সেগুলোকে কি বলা হয়? স্পার্মাটোগোনিয়া। যে বিশেষ ধরনের কোষগুলো স্পার্মকে তৈরি করে বলা হয় স্পার্মাটোগোনিয়া। এবারে সেমিনিফেরাস টিউবুলের মধ্যে যে স্পার্মগুলো তৈরি হলো, এই স্পার্মগুলো আলটিমেটলি কার মধ্যে চলে আসবে? এরকম একটা নেটওয়ার্কের মধ্যে চলে আসবে, নেটওয়ার্ক অফ ডাক্টস। এটাকে কি বলা হয়? রিটি টেস্টিস। এবার রিটি টেস্টিস কি করবে? স্পার্মগুলোকে সব মেশাবে, প্রত্যেকটা সেমিনিফেরাস টিউবুল থেকে যে স্পার্মগুলো আসছে তাকে মেশাবে। এবার রিটি টেস্টিস থেকে সেটা কোথায় চলে আসবে? ভাসা এফারেন্সিয়ায়, তাই তো? এবার ভাসা এফারেন্সিয়ায় কি হবে? তার 90% অফ দ্য ফ্লুইড পার্ট অ্যাবজর্ব হয়ে যাবে। তাহলে স্পার্মটা কি হয়ে গেল? কনসেন্ট্রেটেড হয়ে গেল, তাই তো? এবার ভাসা এফারেন্সিয়া থেকে ওটা কোথায় ঢুকবে? এপিডিডিমিসে ঢুকবে। এবারে এপিডিডিমিসের যেটা হেড রিজিয়ন, অর্থাৎ যেটাকে আমরা ক্যাপুট বলি, এখানে আরো কনসেন্ট্রেটেড হয়ে যাবে স্পার্মটা। তারপরে সেটা এপিডিডিমিসের বডি হয়ে নিচের দিকে আসবে, অর্থাৎ কর্পাস হয়ে নিচের দিকে নামবে। আলটিমেটলি সেটা কোথায় স্টোর হবে? টেল রিজিয়ন অফ এপিডিডিমিস, যেটাকে আমরা কর্ডা বলি, তাই তো? হ্যাঁ স্যার। এখানে স্পার্মটা স্টোর থাকলো। এবার যখন একজন পুরুষ সেক্সুয়ালি স্টিমুলেটেড হবে, তখন এখান থেকে স্পার্মটা কি হয়ে যাবে? বেরিয়ে যাবে। কিসের মাধ্যমে উপর দিকে প্রথমে উঠবে? অ্যাবডোমিনাল ক্যাভিটির দিকে উঠবে। লম্বা টিউবুলার স্ট্রাকচার, একটা লম্বা মাসকিউলার টিউবুলার স্ট্রাকচার, যেটাকে বলা হয় ভাস ডেফারেন্স। এই অবধি বুঝলাম কি বুঝলাম না? হ্যাঁ স্যার বুঝলাম। এবার আমি এই ছবিটাকে একটু ছোট করে আঁকি, কারণ এখানে আমরা এবার অ্যাবডোমিনাল ক্যাভিটিতে কি করে ওটা ওই ইউরিনারি ব্লাডের উপর লুপ তৈরি করে সেটা আমি দেখাবো। তাহলে আমি এটা মুছছি, ঠিক আছে? হ্যাঁ স্যার। চলো। অ্যাবডোমিনাল ক্যাভিটির উপরে ওই ইউরিনারি ব্লাডের উপরে কি করে লুপ তৈরি করে ছবিটা আঁকতে গেলে আমার একটু বেশি জায়গা লাগবে। আমি একটু বোর্ডটাকে ঘুরিয়ে নিই, তাহলে আমি একটু জায়গা পাবো। দেখো তো পুরো বোর্ডের ভিউটা কি তোমাদের কাছে আসছে? হ্যাঁ স্যার। পুরো বোর্ডের ভিউটা পাচ্ছ তো? বুঝতে পারছি না, দেখতে পাচ্ছ না উপর অব্দি? পাচ্ছি স্যার। পাচ্ছ? দেখা যাচ্ছে। এবার তোমরা বলো আমি কি আঁকছি, তোমরা বলবে কি আঁকলাম? A pair of testes. A pair of testes, দুখানা টেস্টিস আঁকলাম, ঠিক আছে? আচ্ছা, এটা কি আঁকলাম বলো? ভাসা এফারেন্সিয়া, তাই তো? রিটি টেস্টিস তো টেস্টিসের মধ্যে, এখানে রিটি টেস্টিস তো এখানে, তাই তো? এটা টেস্টিসের মধ্যে। টেস্টিস থেকে যেটা বেরিয়ে গেল সেটা কি? সেটা হচ্ছে ভাসা এফারেন্সিয়া, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এই ভাসা এফারেন্সিয়ার পরে আমরা কি পাচ্ছি? একটা হাইলি কয়েলড এরকম ডাক্ট পাচ্ছি। এটাকে কি বলা হয়? এপিডিডিমিস বলেছিলাম। হেড রিজিয়ন, বডি, টেল, তাই তো? এরপর একটা লম্বা টিউবুলার স্ট্রাকচার, লম্বা মাসকুলার টিউবুলার স্ট্রাকচার সোজা উপর দিকে উঠে যাবে অ্যাবডোমিনাল ক্যাভিটির দিকে। দেখো তো বোঝা যাচ্ছে কিনা ছবিটায়? বোঝা যাচ্ছে? এটাকে কি বলে? ভাস ডিফারেন্স বলেছিলাম, তাই তো? বলা পাচ্ছি না তোমাদের, না জানি না নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, উত্তর দিতে হবে বাবা। আচ্ছা স্যার বুঝতে পারছি। ভাস ডিফারেন্স। আচ্ছা, এবার এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার। এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার। এগুলো কি ঢুকেছে ইউরিনারি ব্লাডারের মধ্যে? আমরা না ছবিটা পেছন থেকে দেখছি, পেছন থেকে, ঠিক আছে? আমরা ব্যাক সাইডের ভিউ নিয়েছি, কিন্তু ইউরিনারি ব্লাডারের মধ্যে এগুলো কি ঢুকেছে? a pair of ureters, তাই তো? যেটা কিডনি থেকে আসছে, তাই না? এখানে ইউরিনটা সে ইউরিনারি ব্লাডারে স্টোর হয়, এটা আমরা জানি তো? আচ্ছা, এবার ভাস ডিফারেন্স আমি কি বলেছি? এই ইউরিনারি ব্লাডের উপর একটা লুপ তৈরি করবে। কিভাবে তৈরি করবে? দেখো ছবিটা ভালো করে বোঝার চেষ্টা করো। বুঝতে না পারলে আমাকে জিজ্ঞেস করো, কারণ আমি ভালো কিন্তু ছবি আঁকি না, বারবার বলছি। বোঝা গেল? একটা লুপ তৈরি করেছে।
হ্যাঁ স্যার লুপ তৈরি করি। লুপ তৈরি করেছে, তাই তো? এবার এই জিনিসটাকে আমি যদি একটু বড় করে আঁকি, জিনিসটা কেমন হয়? আমাদের কাছে এই জিনিসটা তো ক্লিয়ার, আমি এটাকে আবার একটু বড় করে দিই, কারণ এখানে অনেকগুলো জিনিস আছে। আর পেয়ার অফ সেমিনাল ভেসিকলস আঁকতে হবে আমাকে, শুধু আমি এত ছোট করে আঁকলে তোমরা অত দূর থেকে ভিউটা পাবে না। আমি এইটুকুনি পোর্শনটা একটু জুম করব। হ্যাঁ স্যার জুম করুন। আচ্ছা, বলো এটা কি আঁকছি? ইউরিনারি ব্লাডার, তাই তো? হ্যাঁ স্যার। এগুলো কি আ পেয়ার অফ ইউরেটার্স। এটাকে ঘিরে আমরা কি দেখছি? ভাস ডিফারেন্স কি হয়েছে? ইউরিনারি ব্লাডারের উপর একটা লুপ তৈরি করেছে। দেখো তো বোঝা যাচ্ছে কিনা? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বোঝা যাচ্ছে? এবার আমরা দেখব দুদিকে দুখানা আমরা পেয়ার অফ সেমিনাল ভেসিকলস দেখতে পাবো। দেখো অ্যাসেসরি ডাক্টস যেগুলো ছিল সেগুলো কিন্তু আমরা আলোচনা করে নিয়েছি। এবার আমরা কি নিয়ে আলোচনা করছি? অ্যাসেসরি গ্ল্যান্ডস গুলো নিয়ে। প্রথম নাম কি বলেছিলাম? আ পেয়ার অফ সেমিনাল ভেসিকলস। কেমন হয় দেখো, এদিকে একটা সেমিনাল ভেসিকল দেখতে পাচ্ছি, এদিকে একটা সেমিনাল ভেসিকল দেখতে পাচ্ছি। বোঝাতে পারলাম? ছবিটা দেখো তো বোঝা যাচ্ছে কিনা? বোঝা যাচ্ছে? দুদিকে দুখানা সেমিনাল ভেসিকল, এটা সেমিনাল ভেসিকলের ডাক্ট, এগুলো অর্থাৎ সেমিনাল ভেসিকল যেগুলো তৈরি করবে, যে সিক্রেশনটা তৈরি করবে এই ডাক্ট হয়ে আসবে, তাই তো? এবার এই ভাস ডিফারেন্স আর সেমিনাল ভেসিকলের ডাক্ট দুটো একসাথে মিশে যাবে। দেখো ছবিটা বোঝা যাচ্ছে কিনা? ছবিটা বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। তাহলে এটা আমি কি আঁকলাম? সেমিনাল ভেসিকল। সেমিনাল ভেসিকল, এটা আমি কি আঁকলাম? সেমিনাল ভেসিকল। তাহলে কখানা সেমিনাল ভেসিকল আমরা দেখতে পাচ্ছি? দুখানা। আ পেয়ার অফ সেমিনাল ভেসিকলস। এই অবধি পরিষ্কার? এটা হচ্ছে সেমিনাল ভেসিকলের ডাক্ট, এটা হচ্ছে সেমিনাল ভেসিকলের ডাক্ট, তাই তো? হ্যাঁ স্যার। এবার সেমিনাল ভেসিকলের ডাক্ট এইটা, আর এটা হচ্ছে ভাস ডিফারেন্স। এই দুটো মিশে গিয়ে একটা কমন ডাক্ট তৈরি করেছে না? দেখতে পাচ্ছি এই যে কমন ডাক্ট যেটা তৈরি হলো এটাকে বলা হয় ইজ্যাকুলেটরি ডাক্ট। এটাকে কি বলা হয়? ইজ্যাকুলেটরি ডাক্ট। তাহলে আমরা কটা ইজ্যাকুলেটরি ডাক্ট পাচ্ছি? ছবিটায় দেখো তো ভালো করে। দুটো আমরা ইজ্যাকুলেটরি ডাক্ট পাচ্ছি। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার যেখানে ইউরিনারি ব্লাডার শেষ সেখান থেকে কি শুরু হয় আমরা জানি? ইউরেথ্রা শুরু হয়, তাই তো? ইউরেথ্রা শুরু হয়, তাই না? ইউরেথ্রাটা এরকম টাইপের হয়। সামনের প্রথম অংশটা একটুখানি সোয়েলিং মতো থাকে, তারপর একটা লম্বা টিউবুলার স্ট্রাকচার, এরকম হয় না ইউরেথ্রা? হ্যাঁ স্যার। স্যার আচ্ছা, এবারে ইজ্যাকুলেটরি ডাক্টটা এসে আমরা দেখব ইউরেথ্রার মধ্যে এরকম করে ওপেন হয়ে গেছে। আমি সহজ করে আঁকার চেষ্টা করছি। অ্যাকচুয়ালি কেমন হয় বলতো জিনিসটা? এই টাইপের হয়, মানে এরকম দুটো ফুটো দেখতে পাবো। এটা বাইরে দিয়ে এসে ঢেলে দিয়েছে এরকম করে, বোঝাতে পারছি? এরকম দুটো ফুটো পাইপটা এসে বাইরে দিয়ে ঢেলেছে, সেটাই বোঝাতে চাইছি আমি এইভাবে। ক্লিয়ার? আমি এই পাশটা যদি এরকম ঢেকে দিই, এখানে দুটো ফুটো রয়েছে, এদিকে একটা ফুটো, এদিকে একটা ফুটো। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তার মানে এই ছবিটা থেকে একটা জিনিস পরিষ্কার, যে ভাস ডিফারেন্স দিয়ে যে স্পার্ম আসবে, দুটো ভাস ডিফারেন্স দিয়ে যে স্পার্ম আসবে তার সঙ্গে সেমিনাল ভেসিকলের ফ্লুইড এখানে এসে মিশে যাবে, তাই তো? বোঝা যাচ্ছে? এই যে সেমিনাল ভেসিকলের যে ফ্লুইড যেটা, এটা একটা থিকেন্ড সিক্রেশন। থিকেন্ড সিক্রেশন মানে একটা ঘন সিক্রেশন, থকথকে সিক্রেশন, এবং এটা কিন্তু ম্যাক্সিমামটাই সিমেনের ম্যাক্সিমামটাই কন্ট্রিবিউট করে এই সেমিনাল ভেসিকলের সিক্রেশন। মানে 50 to 80% অফ সিমেনের ভলিউম কে কন্ট্রিবিউট করে? এই সেমিনাল ভেসিকলসের সিক্রেশন। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। আর এই সেমিনাল ভেসিকলের সিক্রেশনটা কেমন হয়? অ্যালকালাইন ইন নেচার। কেন অ্যালকালাইন ইন নেচার আমি পরে আলোচনা করব, আপাতত জেনে রাখো অ্যালকালাইন ইন নেচার। আর এর মধ্যে কি থাকে? এর মধ্যে ফ্রাক্টোজ থাকে, প্রোটিনস থাকে, সাইট্রিক অ্যাসিড থাকে, ফসফরাস থাকে, পটাশিয়াম থাকে, প্রোস্টাগ্ল্যান্ডিন থাকে, এই জিনিসগুলো থাকে। এত কিছু মনে রাখার দরকার নেই, খালি জেনে রাখো এই সেমিনাল ভেসিকলের যে ফ্লুইড যেটা আসছে তার মধ্যে ফ্রাক্টোজ থাকে, এরা স্পার্মকে এনার্জি প্রোভাইড করছে। ক্লিয়ার?
হ্যাঁ স্যার স্পার্মের এনার্জি দরকার, তো এই এনার্জি কে প্রোভাইড করছে? এই সেমিনাল ভেসিকুলার ফ্লুইডের মধ্যে যে ফ্রাক্টোজ থাকে সে প্রোভাইড করছে। ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, এবার এই সেমিনাল ভেসিকুলার ফ্লুইড স্পার্মের সাথে মিশে গেল, মিশে গিয়ে আলটিমেটলি কোথায় চলে আসলো? ইউরেথ্রার মধ্যে চলে আসলো। ঠিক আছে? হ্যাঁ স্যার আচ্ছা, এবার এই ইউরেথ্রাকে ঘিরে আমরা এখানে এক প্রকার গ্ল্যান্ড দেখতে পাবো। এটা কি বলতো? এটা হচ্ছে প্রস্টেট গ্ল্যান্ড। বোঝাতে পারছি? আচ্ছা প্রস্টেট গ্ল্যান্ড। এটা কিন্তু আমি যেহেতু বোর্ডের মধ্যে আছি, 2D ভিউতে আছি, আমি ঠিক করে হয়তো বোঝাতে আঁকতে পারলাম না, তোমাদের বলে দিচ্ছি এটা কিন্তু দুখানা প্রস্টেট গ্ল্যান্ড না, এটা একটাই প্রস্টেট গ্ল্যান্ড। ব্যাপারটা কেমন হয়? প্রস্টেট গ্ল্যান্ডের ভেতর দিয়ে ইউরেথ্রাটা পাস করেছে। বোঝাতে পারছি? হ্যাঁ স্যার ধরো তোমার হাতে একটা আপেল দিলাম, আপেল, এবার আপেলটা তুমি উপর থেকে একটা গর্ত করে ভেতর দিয়ে একটা স্ট্র ঢুকিয়ে দিলে, মানে আপেলটাকে গর্ত করে তুমি এরকম করে স্ট্র ঢুকিয়ে দিলে, এই স্ট্রটা হচ্ছে ইউরেথ্রা, আপেলটা হচ্ছে প্রস্টেট গ্ল্যান্ড। বোঝাতে পারছি ছবিটা? হ্যাঁ স্যার বুঝতে পারছি। তার মানে কোনোভাবে যদি প্রস্টেট গ্ল্যান্ডটা বড় হয়ে যায় তাহলে কি হবে? এই ইউরেথ্রার উপরে চাপ দেবে, ইউরিনেশন হতে অসুবিধা হবে, তাই তো? হ্যাঁ স্যার আচ্ছা, এবারে ইউরেথ্রার ভেতর দিয়ে ইউরিনও পাস করে, আবার কি দেখছি স্পার্ম এবং সেমিনাল ভেসিকুলার ফ্লুইড একসাথে পাস করছে, তাই তো? হ্যাঁ স্যার আচ্ছা, এবারে এই প্রস্টেট গ্ল্যান্ডের মধ্যে আমরা দেখবো এরকম কিছু ছিদ্র দিয়ে কি হয়ে যাবে? ইউরেথ্রার মধ্যে প্রস্টেট গ্ল্যান্ডের সিক্রেশন এসে পড়বে। দেখো তো বোঝাতে পারছি কিনা ছবিটায়? হ্যাঁ স্যার বুঝতে পারছি। তাহলে এই জায়গাটায় আমরা কি কি পাচ্ছি? আমরা স্পার্ম পাচ্ছি, সেমিনাল ভেসিকুলার ফ্লুইড পাচ্ছি এবং প্রস্টেট গ্ল্যান্ডের ফ্লুইড পাচ্ছি। বোঝাতে পারছি? হ্যাঁ এই যে প্রস্টেট গ্ল্যান্ডের ফ্লুইড, যেটাকে আমরা প্রস্টেটিক ফ্লুইড বলি, প্রস্টেটিক ফ্লুইড, প্রস্টেটিক ফ্লুইড, এটাও অ্যালকালাইন ইন নেচার, এটাও অ্যালকালাইন ইন নেচার। সেমিনাল ভেসিকুলার ফ্লুইড অ্যালকালাইন ইন নেচার, প্রস্টেট গ্ল্যান্ডের ফ্লুইড অ্যালকালাইন ইন নেচার। কেন অ্যালকালাইন ইন নেচার আমি একটু বাদে আলোচনা করছি, ঠিক আছে? এই প্রস্টেটিক ফ্লুইডের মধ্যে আমরা কি পাবো? আমরা এনজাইমস পাবো, আমরা জিঙ্ক পাবো, আমরা সাইট্রিক অ্যাসিড পাবো, একটা ইম্পর্টেন্ট প্রোটিন পাবো, এক ধরনের ইম্পর্টেন্ট এনজাইম পাবো যেটাকে বলা হয় পিএসএ, পিএসএ অর্থাৎ প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার এই প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন এর নরমাল লেভেল এক একজনের জন্য এক এক রকম ভ্যারি করে, এজের সঙ্গে ভ্যারি করে। মোটামুটি ধরে নেওয়া হয় যে লেস দ্যান 4 ন্যানোগ্রাম পার এমএল যদি রক্তে কারোর মাপা হয়, রক্তে এই প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন মাপা হয়, ঠিক আছে? যদি ওটা দেখা যায় যে 4 বা লেস দ্যান 4 রয়েছে, লেস দ্যান 4 ন্যানোগ্রাম পার এমএল, লেস দ্যান 4 ন্যানোগ্রাম পার এমএল, এটাকে কনসিডার করা হয় নরমাল। কিন্তু এটা আগে ধরা হতো, এখন পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে এজের সঙ্গে কিন্তু এই পিএসএর লেভেল বাড়তে থাকে, ঠিক আছে? মানে তোমাদের এত ডিটেলসে জানার দরকার নেই, খালি পিএসএর কথাটা আসলে তাই আমি বলছি। অনেক সময় একটা আমরা করে থাকি, এই পিএসএর লেভেল বেড়ে যাওয়া মানে প্রস্টেট ক্যান্সারের সঙ্গে আমরা কিন্তু ওটাকে লিংক করি, কিন্তু আবারও বলছি পিএসএর লেভেল বেড়ে যাওয়া মানেই যে সেটা প্রস্টেট ক্যান্সার তা কিন্তু না। প্রস্টেট ক্যান্সার ডায়াগনোসিস করার আরো পদ্ধতি রয়েছে, কিন্তু অনেক সময় পিএসএর লেভেল যদি বেড়ে যায়, প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেনের লেভেল বেড়ে যায়, একটা আইডিয়া করা হয় যে প্রস্টেট ক্যান্সার হলেও হতে পারে, তখন অন্যান্য টেস্ট করা হয়, ঠিক আছে? তার মানে পিএসএর লেভেল বাড়লেই যে সেটা প্রস্টেট ক্যান্সার তা কিন্তু না। বোঝাতে পারলাম কি না পারলাম না? হ্যাঁ স্যার বুঝতে পারছি। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। মানে যদি কারো ধরো 40 টু 50 ইয়ার্স এজ হয়, 40 টু 50 ইয়ার্স এজ, তার পিএসএল লেভেল কত হতে পারে? নরমাল 0 টু 2.5 ন্যানোগ্রাম পার এমএল, 0 টু 2.5 ন্যানোগ্রাম পার এমএল, ঠিক আছে? যদি বয়স আরো বাড়ে তাহলে পিএসএল লেভেলও বাড়বে। একটু আগে আমরা আলোচনা করলাম যদি ধরো 50 থেকে 60 বছর হয়, 60 ইয়ার্স হয়, তার কত হবে? নিশ্চয়ই 2.5 এর বেশি হবে, তাই তো? সেক্ষেত্রে হবে 2.5 টু 3.5 ন্যানোগ্রাম পার এমএল। বোঝাতে পারছি? হ্যাঁ স্যার যদি কারোর বয়স 60 বছরের বেশি হয়, ধরো 60 থেকে 70 বছর, 60 টু 70 ইয়ার্স, তাহলে পিএসএল লেভেল আরো বাড়বে, 3.5 এর বেশি হবে, তাহলে 3.5 টু 4.5 হবে, 3.5 টু 4.5 ন্যানোগ্রাম পার এমএল। বোঝাতে পারছি? যদি আরো বেশি হয়, যদি 70 থেকে 80 বছর হয়, তাহলে কি হবে? পিএসএল লেভেল আরো বাড়বে, তাই তো? মানে ধরো 4.5 টু 5.5 হবে, 4.5 টু 5.5, ঠিক আছে? বোঝাতে পারছি?
এবার যদি এর থেকেও বেড়ে যায়, কারণ ধরো পিএসএল লেভেল 10 এর উপর চলে গেছে, আমরা কিন্তু কনফার্ম বলতে পারি না যে 10 এর উপরে পিএসএল লেভেল চলে গেছে মানে এটা প্রস্টেট ক্যান্সার। এরকম হতে পারে না। অনেকের পিএসএল লেভেল কম রয়েছে তাও প্রস্টেট ক্যান্সার হতে পারে, আবার অনেকের পিএসএল লেভেল বেড়ে রয়েছে তার যে প্রস্টেট ক্যান্সার হয়েছে এমন কিন্তু না। আমার এখানে বলার উদ্দেশ্য হচ্ছে যে পিএসএল লেভেল দিয়ে অনেক সময় আমাদের ডায়াগনোসিসের কাজে লাগে, যেটা এখন আমরা আলোচনা করছি না। এই পিএসএল আমরা কোথায় পাই? প্রস্টেটিক ফ্লুইডের মধ্যে পাই, যার লেভেল আমরা ব্লাডের মধ্যে মাপতে পারি। বোঝাতে পারলাম? এগুলো যা মাপার রেঞ্জ বললাম এগুলো স্বাভাবিক। ব্লাডের মধ্যে পিএসএল লেভেল কত, ঠিক আছে? এগুলো তোমাদের এত ডিটেইলসে দরকার নেই, আমি এটা মুছে দিচ্ছি। আচ্ছা স্যার, একটা কোশ্চেন করবো? হ্যাঁ বলো বলো বলো। স্যার এই যে মানে বয়স হলে বেড়ে যাচ্ছে, মানে এটার এফেক্টটা কি হবে? বুঝতে পারলাম, শুনতে পেলাম না ঠিক করে। যদি বয়সের সাথে সাথে বেড়ে যাচ্ছে মানে তার এফেক্ট কি হচ্ছে? ক্যান্সার তো হচ্ছে না, ওটা তাহলে দেখো, এফেক্ট করছে। এটা আবার সেই আমাদের রোগ নিয়ে তাহলে আলোচনা করতে একটা কন্ডিশন আছে যেটাকে বলে বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লেসিয়া। বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লেসিয়া, কারণ যদি প্রস্টেটটা বেড়ে যায়, সে যেমন বাইরের দিকে বাড়ছে সেটা তো ভেতর দিকেও বাড়ছে, তাহলে এই যে ইউরেথ্রার উপরে চাপ পড়বে কি পড়বে না? হ্যাঁ স্যার, পড়বে। পড়বে। তাহলে একটা বয়স্ক মানুষের ধরো প্রস্টেটটা বেড়ে গেছে, সেটা যেমন বাইরের দিকে বেড়ে যাচ্ছে, সে ভেতর দিকেও তো বাড়ছে, ইউরেথ্রার উপরেও তো চাপ দিচ্ছে, তাহলে ইউরেথ্রার এই যে প্যাসেজটা সেটা কি চিপে যাবে কি চিপে যাবে না? চিপে যাবে। চিপে যাবে। তাহলে আগে ইউরিনেশনের যে ফ্লোটা হতো, সে যত দূরে ইউরিনটাকে ছুঁড়ে ফেলতে পারতো, এখন বয়স বেড়ে যাওয়ার জন্য, প্রস্টেট বেড়ে যাওয়ার জন্য তার ইউরিনেশনের ফ্লোটা কি অতটা থাকবে, নাকি ইউরিনেশনের ফ্লোটা কমে যাবে? ড্রিবলিং হবে। যদি খুব বেড়ে যায় তাহলে ড্রিবলিং হবে, ফোঁটা ফোঁটা করে পড়বে, ঠিক আছে? কারণ এখান থেকে ইউরিন ঠিক করে পাস করতে পারছে না, হ্যাঁ স্যার। ঠিক আছে? এখান দিয়ে এটা দিয়ে ইউরিন ঠিক করে পাস করতে পারছে না। এই যে কন্ডিশন, এটাকে বলা হয় বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লেসিয়া। বিনাইন কথাটার মানে হচ্ছে নন ক্যান্সারাস, ঠিক আছে? এগুলো নিয়ে এত ডিটেইলসে এখন আলোচনা করছি না, ছেড়ে দাও। এগুলো যখন আমরা মেডিকেল নিয়ে পড়বো, ডিটেইলসে পড়বো, তখন রোগ ডিজিজ ডিসঅর্ডার নিয়ে যখন পড়বো তখন আলোচনা করবো। এই অবধি আমরা বুঝলাম। প্রস্টেট গ্ল্যান্ডের আরেকটা কাজ আছে, আরেকটা কাজ হচ্ছে প্রস্টেট গ্ল্যান্ড সুইচের মতো কাজ করে। সুইচ কিরকম করে সুইচের মতো কাজ করে? দেখো, ইউরেথ্রা দিয়ে ইউরিন পাস করছে, করে তো? আবার সিমেনও পাস করছে। এবার যখন ইউরিন পাস করছে তখন কিন্তু সিমেন পাস করবে না, যখন সিমেন পাস করছে তখন কিন্তু ইউরিন পাস করবে না। এই যে সুইচের মতো কাজ করা, এটাও কিন্তু প্রস্টেট গ্ল্যান্ড করে। বোঝাতে পারলাম? কখনো ইন্টারকোর্স করার সময় যখন একটা পুরুষ ফিমেল জেনিটাল ট্র্যাক্টের মধ্যে ইনসেমিনেশন করছে, তখন কি সে পেচ্ছাপও করে দেয় নাকি? হয় নাকি কখনো? হয় না তো? তাহলে এই সুইচের মতো কাজটা কি করছে? প্রস্টেট গ্ল্যান্ড করছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমরা কি দেখছি? এই ভাস ডিফারেন্স কি বয়ে আনছে? ভাস ডিফারেন্স কি বয়ে আনছে? স্পার্ম বয়ে আনছে, তাই তো? এবার এই স্পার্মের সাথে কি মিশলো? সেমিনাল ভেসিকুলার ফ্লুইড মিশলো। এই সেমিনাল ভেসিকুলার ফ্লুইডটা কি রকম বলেছি? নেচার কি? অ্যালকালাইন ইন নেচার। তারপরে সেটা যখন প্রস্টেট গ্ল্যান্ড ক্রস করে যাচ্ছে, এবার এই প্রস্টেট গ্ল্যান্ডের ফ্লুইডও তার সঙ্গে মিশবে, যেটা হচ্ছে প্রস্টেটিক ফ্লুইড। এটাও অ্যালকালাইন ইন নেচার। এই প্রস্টেট গ্ল্যান্ডের এই যে প্রস্টেটিক ফ্লুইড, এর যে সিক্রেশনটা, এটা কেমন? এটা হচ্ছে হোয়াইটিশ সিক্রেশন, হোয়াইটিশ, ঠিক আছে? সাদাটে সিক্রেশন। এবার এগুলো কেন অ্যালকালাইন ইন নেচার কেউ বলতে পারবে? আচ্ছা, অ্যালকালি আর অ্যাসিডিক, অ্যালকালাইন সাবস্টেন্স আর অ্যাসিডিক সাবস্টেন্স এর পার্থক্য আমরা বুঝি পিএইচ এর মাধ্যমে। বলো, পিএইচ যদি 7 এর কম হয় সেটাকে আমরা কি বলবো? পিএইচ স্কেলটা কত? পিএইচ স্কেলটা কত? 1 থেকে 14, 1 থেকে 14, তাই তো? 7 হচ্ছে নিউট্রাল, আমরা জানি তো। নিউট্রাল মানে না অ্যাসিডিক না অ্যালকালাইন। এবার 7 এর থেকে যত কমবে, ধরো 6, 5, 4, তত কি হচ্ছে? অ্যাসিডিক নেচার বাড়ছে, ঠিক আছে? আর 7 এর থেকে যত বাড়বে, 8, 9, 10, তত অ্যালকালাইন নেচার বাড়ছে। 7 এর থেকে যত বাড়বে অ্যালকালাইন নেচার বাড়ছে, 7 এর থেকে যত কমবে অ্যাসিডিক নেচার বাড়ছে। 7 মানে হচ্ছে নিউট্রাল, না অ্যাসিডিক না অ্যালকালাইন। বোঝাতে পারছি? আচ্ছা, এবার ভাজাইনার পিএইচ কত জানো? ভাজাইনার পিএইচ হালকা অ্যাসিডিক হওয়া উচিত। হ্যাঁ, ভেরি গুড, অ্যাসিডিক ইন নেচার। ভাজাইনার পিএইচ হচ্ছে 3.825, 3.825 হচ্ছে ভাজাইনার পিএইচ। এবার যখন ইনসেমিনেশন ভাজাইনার মধ্যে হলো,
ভাজাইনার মধ্যে যখন সিমেন্টকে ঢেলে দেওয়া হলো তখন স্পার্ম কোন ধরনের এনভায়রনমেন্ট পেলো? অ্যাসিডিক এনভায়রনমেন্ট পেলো, তাই তো? এই অ্যাসিডিক এনভায়রনমেন্টে স্পার্ম নষ্ট হয়ে যায়, সেটা হতে দেওয়া যায় না। তাহলে বাচ্চা হবে কি করে? স্পার্মই যদি নষ্ট হয়ে যায় বাচ্চা হবে কি করে? সেই জন্য এই প্রস্টেট গ্ল্যান্ডের ফ্লুইড আর সেমিনাল ভেসিকুলার থেকে যে ফ্লুইডটা আসছে ভগবান সেগুলোকে অ্যালকালাইন তৈরি করে রেখে দিয়েছে। কেন? সেটা যখন ভাজাইনায় গিয়ে প্রবেশ করবে তখন ভাজাইনার এই এনভায়রনমেন্টটা আর অ্যাসিডিক থাকবে না, ঠিক আছে? তার অ্যাসিডিক নেচারটা কমে যাবে, এটা টুয়ার্ডস অ্যালকালাইনের দিকে চলে যাবে, নিউট্রাল থেকে অ্যালকালাইনের দিকে চলে যাবে। বোঝাতে পারলাম? যাতে স্পার্মগুলো ভালো থাকতে পারে সেই জন্য প্রস্টেট গ্ল্যান্ডার ফ্লুইড এবং সেমিনাল ভেসিকুলার ফ্লুইড হচ্ছে অ্যালকালাইন ইন নেচার। বোঝাতে পারলাম কি পারলাম না? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আমরা আরেক ধরনের অ্যাসেসরি গ্ল্যান্ডের নাম বলেছিলাম, মনে আছে? আ পেয়ার অফ বাল্বোইউরেথ্রাল গ্ল্যান্ডস বলেছিলাম না? হ্যাঁ স্যার। তাহলে এগুলো কি? এটা আমরা দেখতে পাচ্ছি একজোড়া বাল্বোইউরেথ্রাল গ্ল্যান্ড, বাল্বোইউরেথ্রাল গ্ল্যান্ড। এবার এই বাল্বোইউরেথ্রাল গ্ল্যান্ডের যে সিক্রেশন সেটাকে বলে কুপারস ফ্লুইড। কুপারস ফ্লুইড লিখে দিচ্ছি। আচ্ছা, আমি এটা বুঝবো, আমি এখানে লিখে দিচ্ছি কুপারস ফ্লুইড। কুপারস ফ্লুইড, এই ফ্লুইডটা কেমন? এই ফ্লুইডটা হচ্ছে একটা ক্লিয়ার লুব্রিকেটিং ফ্লুইড। ক্লিয়ার লুব্রিকেটিং ফ্লুইড, লুব্রিকেটিং মানে যেটা হড়হড় করে, হড়হড় করে, ঠিক আছে? এরকম ক্লিয়ার লুব্রিকেটিং ফ্লুইড হচ্ছে বাল্বোইউরেথ্রাল গ্ল্যান্ডের ফ্লুইড। কিন্তু জেনে রেখে দাও, যখন স্পার্ম ধেয়ে আসছে তখন না, তার আগে এই বাল্বোইউরেথ্রাল গ্ল্যান্ড ওই কুপারস ফ্লুইডকে বার করে দেয়। বোঝাতে পারছি? তাহলে এই কুপারস ফ্লুইড যেটা বাল্বোইউরেথ্রাল গ্ল্যান্ড সিক্রেট করছে, সেটা যখন দেখবে যে মানুষ খুব সেক্সুয়ালি স্টিমুলেটেড হয়ে যাচ্ছে, এক্সাইটেড হয়ে যাচ্ছে, তার পেনিসটা আগে একটু ভিজে যায়, এক ধরনের ক্লিয়ার ফ্লুইড গড়িয়ে গড়িয়ে বেরিয়ে আসে, ঠিক আছে? এই যে ক্লিয়ার একটা হড়হড়ে একটা লুব্রিকেটিং ফ্লুইড বেরিয়ে আসে, সেটা কিচ্ছু না, সেটা হচ্ছে কুপারস ফ্লুইড। কেন বেরোয় জানো? কারণ এই ইউরেথ্রা দিয়ে ইউরিন পাস করে, তাই তো? ইউরিন পাস করে। এবার ইউরিনে তো কিছুটা অ্যাসিডিক, ইউরিনের পিএইচ কত? 6 থেকে 7.5 জেনারেলি, 6 থেকে 7.5 ইউরিনের পিএইচ, এটা আমরা জানি তো। কোন কোন সময় সেটা 4.5 টু 8 অবধি রেঞ্জ করে, 4.5 টু 8 অবধি রেঞ্জ করে। এবার যখন সেটা কমে যাচ্ছে, ধরো 6, 4.5, এগুলো মানে কি? এগুলো মানে অ্যাসিডিক তো, অ্যাসিডিক তো। যদি ইউরিনটা খুব বেশি অ্যাসিডিক হয়ে যায় তাহলে এখান দিয়ে যখন সিমেন পাস করবে, ঠিক আছে, তার মধ্যে যে স্পার্ম আছে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য কুপারস ফ্লুইড আগে বেরিয়ে এই প্যাসেজটাকে একটু তার অ্যাসিডিক নেচারটা কমিয়ে দেয়। বোঝাতে পারলাম? তার মানে একটা পুরুষ যখন সেক্সুয়ালি স্টিমুলেটেড হয়ে যাচ্ছে, আগে কুপারস ফ্লুইড এখান দিয়ে বেরিয়ে গেল, বেরিয়ে এই প্যাসেজটাকে পরিষ্কার করে দিল, এবার পেছন পেছন স্পার্ম খেয়ে আসলো। বোঝাতে পারছি? মানে চিন্তা করো, মিনিস্টারের গাড়ি আসছে, সামনে পুলিশের গাড়ি কি করছে? রাস্তা ফাঁকা করুন, রাস্তা ফাঁকা করুন, পেছনে মন্ত্রী আসছে, মন্ত্রী আসছে, তাই তো? এই কুপারস ফ্লুইড হচ্ছে সেই পুলিশের গাড়ি যে রাস্তা ফাঁকা করছে, রাস্তা পরিষ্কার করছে, আর পেছনে মন্ত্রী হচ্ছে স্পার্ম। ক্লিয়ার? এইসব কনসেপ্ট লোকজনকে বলতে যাও না, ভীষণ মার খাবে। বলবে, মন্ত্রী বলবে, আমাকে তুমি স্পার্মের সাথে তুলনা করছো, এসো জেলে, তোমাকে দেখাচ্ছি মজা। যাই হোক, তাহলে আমরা কি দেখলাম? আলটিমেটলি এই ইউরেথ্রা দিয়ে কি হয়ে গেল? ইজাকুলেশন হয়ে গেল, ঠিক আছে? তাহলে প্রস্টেট গ্ল্যান্ডের ফ্লুইড অ্যালকালাইন, সেমিনাল ভেসিকুলার ফ্লুইড অ্যালকালাইন। কেন? কারণ ফিমেল জেনিটাল ট্র্যাক্টের মধ্যে যখন ইনসেমিনেশন হচ্ছে, ভাজাইনা যেহেতু একটু অ্যাসিডিক ইন নেচার, ভাজাইনার এনভায়রনমেন্টটা যেহেতু অ্যাসিডিক, তাই সেটার অ্যাসিডিক নেচারটাকে কমানোর জন্য এই প্রস্টেট গ্ল্যান্ড আর সেমিনাল ভেসিকুলার ফ্লুইড কাজে লাগে। বোঝাতে পারলাম? আর বাল্বোইউরেথ্রাল গ্ল্যান্ডের যে ফ্লুইড, কুপারস ফ্লুইড, সে কি করছে? সে ইউরেথ্রার ভেতরের এনভায়রনমেন্টটাকে অ্যাসিডিক নেচারটা কমাচ্ছে। ক্লিয়ার? সো দিস ইজ অল অ্যাবাউট মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। আমাদের কাছে কি কনসেপ্টটা পুরোটা পরিষ্কার হলো কি হলো না? তাহলে এই জিনিসটা কি আঁকলাম আমি? এটা কি আঁকলাম? পেনিস। তাহলে এইটা কি? এটা হচ্ছে অরিফিসটা, যেখান থেকে আলটিমেটলি ইজাকুলেশনটা হবে বা ইউরিন করার সময় ইউরিনটা বেরোবে। এটাকে কি বলে? ইউরেথ্রাল মিটাস বা ইউরিনারি মিটাস, ঠিক আছে? অর্থাৎ সিমেন বেরোনো এবং ইউরিন বেরোনোর পথ কিন্তু একটাই, ঠিক আছে?
হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এবার আমাকে বলো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্পার্ম এন্ড সিমেন? স্পার্ম হচ্ছে মেল গ্যামেট, আর এই স্পার্মের সঙ্গে যখন আরো কিছু সিক্রেশন মিশে যাচ্ছে, টোটাল যে প্রোডাক্টটা পাচ্ছি সেটাকে বলা হয় সিমেন। ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে আমরা ইজাকুলেট করার সময় আমরা কোনটা ইজাকুলেট করি? অনেকের ভুল ধারণা আছে, বলে আমরা স্পার্ম ইজাকুলেট করে দিলাম। আমরা কি শুধু স্পার্ম ইজাকুলেট করি, না আমরা সিমেন ইজাকুলেট করি, তার মধ্যে স্পার্ম থাকে? আমরা সিমেনকে ইজাকুলেট করি, তার মধ্যে স্পার্ম থাকে। তাহলে আমাদের কাছে কিন্তু মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম ক্লিয়ার হয়ে গেল। নেক্সট দিন আমরা যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। এম আই মেকিং মাইসেলফ ক্লিয়ার টু অল অফ ইউ? এই পুরো ব্যাপারটা কি পরিষ্কার হয়েছে? হ্যাঁ স্যার একদম। চলো তাহলে এখানে শেষ করি। হ্যাঁ। ওকে 30 তারিখ তোমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমের প্রজেক্ট দেওয়ার কথা, না কোনটা প্রজেক্ট দেওয়ার কথা? হ্যাঁ স্যার, ওই ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেম। আমি যেন 30 তারিখ পেয়ে যাই, ঠিক আছে? হ্যাঁ স্যার, 30 তারিখের মধ্যেই পেয়ে যাবেন। 30 তারিখে যেন পেয়ে যাই। চলো বাই। ঠিক আছে স্যার। ওকে বাই।